আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এডমিশন যাত্রার মহাযাত্রার সাধারণ জ্ঞানের মাস্টার কোর্সের আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসের টপিক তোমরা অলরেডি জানো কোন টপিক আলোচনা করা হবে। আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা A to Z এই টপিকটা নিয়ে কথা বলবো। তাই তোমরা যারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটাতে পার্টিসিপেট করতেছো এবং আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। একটু কমেন্টে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ এবং আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও, তাহলে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করতে পারবো। তাই একটু কষ্ট করে তোমরা একটু কমেন্টে জানাও আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং তোমরা কে কোন জেলা থেকে কে কোন কলেজ থেকে আজকের ক্লাসটি দেখতেছো, অংশগ্রহণ করছো, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করে জানাও আমার ভয়েস ক্লিয়ার আছে না। অনেকদিন পর, বেলাল হোসাইন গাজীপুর থেকে। ওকে, তাহলে তোমরা বিভিন্ন জায়গা থেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করেছো। আজকের ক্লাসে আমরা যে টপিকটিকে কমপ্লিট করব সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা কেন এই টপিকটিকে শুরুতে রাখলাম? বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টের ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সবসময় কেন দিয়ে প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা জায়গায় কেন প্রশ্নটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বলতে পারো ভাইয়া কেন প্রশ্ন করলে কেমনে সহজ হয়? কারণ তুমি যখন একটা টপিক শিখতে যাচ্ছ, এই টপিকটা তুমি আসলে কেন শিখবে, এই টপিক থেকে আদৌ কি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে নাকি শুধুই আমি শিখতে গিয়ে সময় নষ্ট করছি? আমি একটা কথায় বিশ্বাস করি, সেই মতবাদে যেটা আমি বিশ্বাস করি, আমি চাই তোমরা যারা আমার এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছো তোমরাও এই আইডিওলজিতে বিশ্বাস করো। আমার বিশ্বাসটা হলো এডমিশনের এই পিরিয়ডটা খুবই কম একটা সময়, 3 মাস বা 4 মাসের খুবই শর্ট টার্ম বা কম মেয়াদের একটা সময়। এই সময়ের মধ্যে তোমাকে সেসব টপিকগুলোই শিখতে হবে, সেসব তথ্যগুলোই মুখস্থ করতে হবে যেসব টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেসব টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। সুতরাং সামনেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওই টপিকগুলো যদি তুমি বারবার পড়তে পারো, রিভাইজ করতে পারো, নোট করতে পারো, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। হোয়ারএস আরও অনেক স্টুডেন্ট তোমাদের আশেপাশে থাকবে যারা হচ্ছে গন্তব্যহীন বা হচ্ছে অনেকটা বিভ্রান্তের মতো যা সামনে পাচ্ছে তাই পড়তে থাকবে। আজকের এই মাস্টার ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই। এই পুরো এডমিশন জার্নিতে তোমাদের ফোকাস থাকবে ওই সকল তথ্যগুলো মুখস্থ করার, ওই সকল টপিকগুলো পড়ার যে টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, যে টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এমন টপিক যেটা হচ্ছে অনেকটা অপ্রচলিত বা বিশ্ববিদ্যালয়ের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেসব টপিকগুলো পড়তে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলোর মধ্যে কম ফোকাসড থাকা যাবে না। এবার তোমরা অনেকে বলতে পারো ভাইয়া সাধারণ জ্ঞান তো সব কিছু বইয়ের মধ্যে লেখা থাকে। কারণ তোমরা যে বইটা কিনছো, অনেকে জুবায়ের জিকে কিনছো, অনেকে খন্দকার জিকে কিনছো, অনেকে মিহির জিকে কিনছো, অনেকে হয়তো বা MP3 পড়তেছো, অনেকে হয়তো বা আরো বিভিন্ন জয়কলি বিচিত্রা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সোর্স থেকে সাধারণ জ্ঞান শেখার চেষ্টা করতেছো। এখন বলতে পারো ভাইয়া সাধারণ জ্ঞান ক্লাসের প্রয়োজন কেন, আমরা কেন সাধারণ জ্ঞান ক্লাস করব? সাধারণ জ্ঞান ক্লাস করবা এই কারণে, আমাদের এই সাধারণ জ্ঞান ক্লাসগুলোতে আমরা ওই সকল তথ্যগুলো নিয়ে আসবো যে তথ্যগুলো থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয় কমন পাবা। অর্থাৎ বইয়ের মধ্যে যেটা হয় A to Z একদম সব কিছু উল্লেখ করা থাকে, যেমন যাতে তুমি একদম আদ্য থেকে প্রান্ত সব কিছু শিখতে পারো। আর সাধারণ জ্ঞান ক্লাসের উদ্দেশ্য হলো ওই বইয়ের মধ্যে থাকা তথ্যগুলোকে এমনভাবে উপস্থাপন করা যেন তুমি খুব সহজে সেটা মনে রাখতে পারো, আয়ত্তে নিয়ে আসতে পারো এবং যেন তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সাথে সাথে এই ক্লাসগুলো থেকে যে তথ্যগুলো ক্লাসের মধ্যে আলোচনা হবে এই তথ্যগুলো যেন তুমি কমন পাও, ওই পার্সপেক্টিভ থেকেই আসলে ক্লাসগুলো নেওয়া হবে। তাহলে আমি আবারও ক্লিয়ার করি কেন সাধারণ জ্ঞান কোর্স, কেন সাধারণ জ্ঞান ক্লাস নেওয়া হবে। এক, যাতে করে ক্লাসের মাধ্যমে তোমার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা সহজ হয়। নাম্বার 2, যে তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আসার সম্ভাবনা আছে ওই তথ্যগুলো যেন তোমার কাছে নোট আকারে থাকে। তৃতীয়ত, বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে যেগুলো মুখস্থ করতে তোমার জন্য কষ্ট হয়ে যেত, সাধারণ জ্ঞান ক্লাসের মাধ্যমে ওই তথ্যগুলো এখন তোমার মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হবে। এই 3টা পার্সপেক্টিভে আমাদের এই সাধারণ জ্ঞান কোর্স। এবং আজকে আমাদের প্রথম টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা খুব সহজভাবে আজকের এই টপিকটা গল্পের মাধ্যমে শিখব যাতে করে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হয়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা আরেকবার একটু কমেন্ট করে জানাও আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা। আমরা খুব সুন্দরভাবে এই টপিকটা শেখার চেষ্টা করব। তার আগে তোমরা আরেকবার একটু কমেন্ট করে জানাও যে আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস তোমাদের কাছে ক্লিয়ার কিনা।
সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। গন্তব্যের ঢাবি ক্লিয়ার, কারেন্ট জিকে নিয়েও ক্লাস নেবেন ভাইয়া, এবং হচ্ছে জি ভাই ক্লিয়ার। ওকে, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক শুরু করার আগে আর একটা মিনিট তোমাদের থেকে নিচ্ছি। সাধারণ জ্ঞানে দুইটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, একটা হচ্ছে মৌলিক জিকে, আমি আগেও তোমাদেরকে বলছি মৌলিক জিকে, এবং হচ্ছে তোমার সাম্প্রতিক জিকে। তো মৌলিক জিকে রুটিন যে তোমরা পেয়ে গেছো, সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে, শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার। এই 3 দিন হবে হচ্ছে তোমার মৌলিক জিকের ক্লাস। আর প্রত্যেক বৃহস্পতিবার হবে সাম্প্রতিক ক্লাস। প্রত্যেক বৃহস্পতিবার হবে সাম্প্রতিক ক্লাস। যেহেতু বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, তাই সাম্প্রতিকের ক্লাসটা হবে বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে একটা করে। আর মৌলিক জিকে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3 দিন, শুক্রবার, রবিবার এবং হচ্ছে কি বার, এবং হচ্ছে তোমার মঙ্গলবার। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, এই টপিকটা আমরা কেন চুজ করলাম? এই টপিকটা আমরা এই কারণে চুজ করছি, কারণ গত 18 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন এসেছে 16টি। তোমরা চিন্তা করে দেখো, গত 18 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকটি থেকে প্রশ্ন এসেছে 16টি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় টপিকটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 88%। তাহলে যে টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 88%, 88%, ওই টপিক কোনোভাবেই মিস করা যাবে না। ওই টপিকের আদ্যপান্ত তোমাকে শিখে যাইতে হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিগত বছরে 16টা প্রশ্ন আসলো, সেটা আমি বুঝছি, কিন্তু কোন ক্যাটাগরি, কোন তথ্যগুলো থেকে প্রশ্ন আসছে? বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। একটা হলো প্রতিষ্ঠাকালীন তথ্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয়, ওই প্রতিষ্ঠাকালীন যে তথ্যগুলো আছে, তখন হল কয়টা ছিল, তখন শিক্ষার্থী কয়জন ছিল, শিক্ষক কয়জন ছিল, প্রতিষ্ঠাকালীন যে ইনফোগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রগণী ভূমিকা কে রাখছে, ওই প্রতিষ্ঠাকালীন তথ্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। এছাড়াও শিক্ষক এবং ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রের উপর প্রশ্ন করা হয়, এবং প্রশ্ন করা হয় সমাধি এবং বিখ্যাত ব্যক্তি। এখন সমাধি বলতে কি তোমার বাড়ির পাশে যে কবরস্থান, ওই কবরস্থান না। সমাধি বলতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেসব সম্মানিত ব্যক্তিবর্গের কবর রয়েছে, সমাধি রয়েছে, ওই সকল সমাধি এবং কবরের উপর প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয় যে 12 ভূঁইয়াদের মধ্যে কোন সেই বিখ্যাত ব্যক্তি যার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। অথবা জিজ্ঞাসা করা হইতে পারে কাজী নজরুল ইসলামের কবরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায় অবস্থিত। তাই আজকের ক্লাসে আমরা প্রতিষ্ঠাকালীন তথ্য, শিক্ষক এবং ছাত্র সম্পর্কিত তথ্য, সমাধি এবং বিখ্যাত ব্যক্তি সম্পর্কিত তথ্য আমরা 10টা প্লটের মাধ্যমে আমরা খুব সহজভাবে শিখবো, যাতে করে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হয়। তাহলে আমরা আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকটি কেন শিখবো? কারণ হলো এই টপিকটি থেকে বিগত 18 বছরে 16টি প্রশ্ন আসছে, তাই এই টপিক থেকে কমন আসার সম্ভাবনা 88%। এবং আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোশ্চেনগুলো করা হয়, সেগুলো ছিল প্রতিষ্ঠাকালীন, শিক্ষক এবং ছাত্র সম্পর্কিত, এবং সমাধি এবং বিখ্যাত সম্পর্কিত। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের এখন একটা টাস্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 18 বছরে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো যদি তুমি পেতে চাও, তাহলে আজকের এই ক্লাসটিকে তোমার আইডিতে শেয়ার দিতে হবে। শেয়ার দিলে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলো তুমি একটা পিডিএফে পেয়ে যাবা। অর্থাৎ পিডিএফ এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এবং ডি ইউনিটে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে প্রশ্নগুলো এসছে, ওইগুলোর পিডিএফ তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার সহ দেওয়া আছে, এবং কোন বছরে কোন প্রশ্নটা আসছে সেটা উল্লেখ করা আছে। ফলে তোমার জন্য আইডিয়া তৈরি করতে সুবিধা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসলে প্রশ্ন কই থেকে আসে। তাই তোমরা যদি ওই পিডিএফটা পেতে চাও, আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা যারা ক্লাসটা শেয়ার করে দিবা, তাদের প্রত্যেককে আমি এই ক্লাসের পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দিব। আচ্ছা, এবার আমরা এক এক করে প্রতিষ্ঠাকালীন তথ্যগুলো জানার চেষ্টা করি। তো সবাইকে আমি বলবো যে অবশ্যই তুমি একটা নোট খাতা রাখবা। প্রতিষ্ঠাকালীন তথ্য, তো এই প্রতিষ্ঠাকালীন তথ্য জানতে হলে তোমাকে আগে কয়েকটা সালের সাথে পরিচয় হইতে হবে। একটা হলো 1905, 1908, 1911, 1917, 1920, 1921, 1923 এবং 1924।
বলতে পারে ভাইয়া আপনি ক্লাসের শুরুতেই এই ধরনের সাল কেন লিখলেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন তথ্যগুলো সবার আগে শিখতেছি, কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তথ্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, ফলে প্রত্যেকটা তথ্য তোমাকে খুব ভালোভাবে নোট করতে হবে। আমি ঠিক বোর্ডে যে তথ্যগুলো লিখবো সেগুলোই হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো তথ্য, তাই তোমার অবশ্যই নোট খাতায় নোট করে রাখতে হবে। আচ্ছা, এবার প্রতিষ্ঠাকালীন তথ্য জানার জন্য আমরা সবার আগে চলে যাব 1905 সাল। 1905 সাল এমন একটা সাল যে সালে ব্রিটিশ, তখন আমরা সবাই জানি যে 1905 সালে তখন বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না, তখন বাংলা নামে একটা দেশ, মানে বাংলাদেশ তখন হচ্ছে ভারতবর্ষের অধীনে, আর তখন হচ্ছে ব্রিটিশরাই পুরো ভারতবর্ষ শাসন করত। তো 1905 সালের দিকে ব্রিটিশরা চিন্তা করলো যে বাঙালিদের মধ্যে যারা মুসলমান আছে এবং বাঙালিদের মধ্যে যারা হিন্দু আছে তাদেরকে যদি আমরা সেপারেট করে দিতে পারি, অর্থাৎ যে যে এলাকার মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি সেটা মুসলমানদের সাম্রাজ্য, যে যে এলাকার মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি সেটা হিন্দুদের সাম্রাজ্য, এভাবে যদি সেপারেট করে দেওয়া যায় তাহলে আমাদের জন্য পরিচালনাটা করাটা সুবিধা হবে। তো এই জন্য ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের আদেশে 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ করা হয়। বঙ্গভঙ্গ মানে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যারা বাংলা কথায় বলতো, বাংলা ভাষাভাষীর মানুষ ছিল, তাদের মধ্যে হিন্দুদের জন্য একটা এরিয়া, মুসলমানদের জন্য একটা এরিয়া। তো মুসলমানদের জন্য এরিয়াটা ছিল যেটার নাম ছিল পূর্ব বাংলা, আর হিন্দুদের জন্য যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে আসাম। অর্থাৎ মুসলমানদের এরিয়াটা ছিল পূর্ব বাংলা বা বাংলাদেশ, এই এরিয়াতে মুসলমানদের সংখ্যা বেশি ছিল বিদায় তো পূর্ব বাংলা দেওয়া হয়, আর আসাম হচ্ছে আসামে হিন্দুদের সংখ্যা বেশি থাকায় আসাম হচ্ছে হিন্দুদের রাজ্য ঘোষণা করা হয়। তো বঙ্গকে মানে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয় 1905 সালে, যেটাকে বঙ্গভঙ্গ নামে ইতিহাসে অভিহিত করা হয়। এখন এই বঙ্গভঙ্গের কারণে যেটা হয়, মুসলমানদের মানে একটা সময় ছিল যখন হচ্ছে বঙ্গভঙ্গ ছিল না, মুসলমান এবং হিন্দুরা একসাথে থাকতো, তো তখন যেটা হয়েছিল হিন্দুদের সংখ্যা বেশি হওয়ায় হিন্দুরা একটু আধিপত্য বিস্তার করতো, তৎকালীন হিন্দু সম্প্রদায় আধিপত্য বিস্তার করতো। তো মুসলমানদের এবং হিন্দুদের যখন আলাদা করে দেওয়া হয় তখন মুসলমানরা হিন্দুদের তুলনায় অনেক বেশি মানে অ্যাডভান্স হতে থাকে, প্রত্যেকটা জায়গায় তারা ডেভেলপ করতে থাকে, উন্নতি করতে থাকে। তো যখন তৎকালীন হিন্দু সম্প্রদায় যখন দেখলো যে মুসলমানরা তাদের থেকে এগিয়ে যাচ্ছে, তখন তারা জিনিসটা পছন্দ করে নাই তৎকালীন হিন্দু সম্প্রদায়, তখন তারা চিন্তা করলো যে না, এই বঙ্গভঙ্গকে যে কোনোভাবে হইলেও রদ করতে হবে। তখন তারা এইটা বন্ধ করতে গিয়ে 1908 সালে এই তার বঙ্গবন্ধুকে বঙ্গভঙ্গ, এই যে বঙ্গভঙ্গ করা হয়েছে এটাকে হচ্ছে বানচাল করতে, বন্ধ করে দেওয়ার জন্য তারা স্বদেশী আন্দোলনও গড়ে তোলে। তবে স্বদেশী আন্দোলনের মূল বস্তু বঙ্গভঙ্গ রদ করা ছিল না, স্বদেশী আন্দোলনের মূল বস্তু স্বদেশী বিভিন্ন পণ্য যেন আমাদের নিজেদের দেশের মানুষরাই যেন কেনাকাটা করি, তো এইসব বিষয় নিয়ে ছিল। তবে তার একটা অন্যতম ভূমিকা ছিল এই যে বাংলাকে দুটা ভাগ করে দেওয়া হয়েছিল, ওই বাংলাকে যেন একত্রিত করে দেওয়া হয়। তো স্বদেশী আন্দোলন গড়ে ওঠে 1908 সালে, এবং তার পরিপ্রেক্ষিতে 1911 সালে তখন হচ্ছে ব্রিটিশ সরকার বাধ্য হয় এই যে বঙ্গভঙ্গ করছিল এটাকে রদ করে দিতে, অর্থাৎ তখন আবার হিন্দু মুসলমান সবাই একসাথে। তো 1911 সালে তখন হচ্ছে এই বঙ্গভঙ্গকে রদ করা হয়। তো এখন যেটা হয়েছে 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়েছে তখন আবার হিন্দুদের আধিপত্য বেড়ে গেছে, ফলে মুসলমানরা তখন আবার এই জিনিসটা ভালোভাবে নেয় নাই, মুসলমানরা তখন অসন্তুষ্ট হয়ে গেছে। তখন মুসলমানরা যেন অসন্তুষ্ট না হয়, মুসলমানদেরকে যেন খুশি করা যায়, তখন 1912 সালে লর্ড হার্ডিঞ্জ সে যেটা করে, সে হচ্ছে বাংলাদেশে আসে, এসে বলে যে ভাই আপনারা শান্ত থাকেন, আপনারা মুসলিম সম্প্রদায়, আপনারা খেইবেন না, আপনারা বলেন আপনাদের কি লাগবে। তো তখন 1912 সালে লর্ড হার্ডিঞ্জ সে বাংলাদেশে আসে, মানে লর্ড হার্ডিঞ্জ হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতিনিধি। তো সে এসে বলে ভাই আপনাদের কি লাগবে, তো বলে যে ভাই আপনারা তো বঙ্গভঙ্গ রদ করে দিচ্ছেন, এখন এক কাজ করেন আপনি আমাদের এলাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় দেন, এই ঢাকা শহরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় দেন, যাতে আমাদের শিক্ষার্থীরা কলকাতায় গিয়ে পড়তে না হয়, তারা যেন ঢাকা শহরে থেকে পড়াশোনা করতে পারে, তার জন্য একটা বিশ্ববিদ্যালয় আমাদের দরকার। তো মুসলমানদেরকে শান্তি করার জন্য তখন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ যে হচ্ছে ব্রিটিশ প্রতিনিধি ছিল, সে বলে যে ভাই ঠিক আছে আপনারা টেনশন করেন না, আপনাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া হবে। তো তার পরিপ্রেক্ষিতে 1912 সালে নাথান কমিশন গঠন করা হয়। নাথান কমিশন, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য কোন কমিশন প্রতিষ্ঠা করা হয়, তো কমিশনের নাম কি ছিল? নাথান কমিশন। তো এই নাথান কমিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের প্রশ্ন আসছে, সামনেও আসতে পারে। নাথান কমিশনে সদস্য ছিল হচ্ছে 13 জন। এই নাথান কমিশনের সদস্য ছিল কতজন? 13 জন। এবং এই নাথান কমিশনের প্রধান ছিলেন হচ্ছে রবার্ট নাথান স্যার।
রবার্ট নাথান স্যার, তিনি ছিলেন হচ্ছে নাথান কমিশনের। তো নাথান কমিশন থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, এক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোন কমিশন কাজ করছে, অ্যান্সার হলো নাথান কমিশন। অথবা প্রশ্ন আসতে পারে নাথান কমিশনের প্রধান কে ছিল, তাহলে আনসার হলো রবার্ট নাথান বা রবার্ট ব্যারিস্টার নাথান স্যার। আচ্ছা, তো 1912 সালে তখন লর্ড হার্ডিঞ্জ বলল যে ভাই আপনারা শান্ত থাকেন, আপনাদের এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হবে, টেনশন করেন না। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কাজটাকে যেন আরো দ্রুত বেগে এগিয়ে নেওয়া যায়, তাই 1917 সালে স্যাডলার কমিশন প্রতিষ্ঠা করা হয়। স্যাডলার কমিশন 1917 সালে স্যাডলার কমিশন প্রতিষ্ঠা করা হয়, যার প্রধান ছিল মাইকেল স্যাডলার। তাহলে নাথান কমিশনের প্রধান ছিল রবার্ট নাথান স্যার, আর স্যাডলার কমিশনের প্রধান ছিল হচ্ছে মাইকেল স্যাডলার। 1920 সালে পিজে হার্টসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হয়। 1920 সালে পিজে হার্টসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বানানো হয়, উপাচার্য বানানো হয়, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটা মনে রাখতে হবে, এবং এটা থেকে প্রশ্ন আসছে বিগত বছরে। আমি যখন তোমাদেরকে ওই যে বিগত বছরের প্রশ্নগুলো দিব, তখন তোমরা দেখতে পাবা যে এই নাথান কমিশনের উপর এবং হচ্ছে যে পিজে হার্টসের উপর কিন্তু প্রশ্ন আসছে অলরেডি, এবং সামনেও আসার সম্ভাবনা আছে। কেন সামনে আসবে, একটা প্রশ্ন চলে আসলে এটা কেন আবার আসবে, এইটার প্রমাণ আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, 1920 সালে পিজে হার্টসের নেতৃত্বে প্রথম এই হচ্ছে তোমার যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য 1920 সালে। আর পিজে হার্টস তিনি কিন্তু একজন ছোটখাটো ব্যক্তি ছিলেন না, তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, এবং তার নেতৃত্বে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে, এবং 1923 জুলাইয়ে যেটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়, এবং 1924 সাল যেখানে হচ্ছে প্রথম ডাকসু অনুষ্ঠিত হয়, প্রথম ডাকসু। তাহলে আমরা ফোকাস করি 1905 সালে হয় বঙ্গভঙ্গ, ঠিক তারপরেই হচ্ছে বঙ্গভঙ্গে রদ করার জন্য, যাতে হিন্দু মুসলিম সবাই আবার একত্রিত হয়ে যায়, তার প্রেক্ষিতে স্বদেশী আন্দোলন গড়ে তোলা হয়। এবং 1911 সালে ব্রিটিশ সরকার চাপের মুখে বঙ্গভঙ্গে রদ করে দেয়, ফলে মুসলমানরা হয়ে যায় অসন্তুষ্ট, এবং তারা চায় যে আমাদের শিক্ষার্থীরা কলকাতায় যাবে না, এখানে ঢাকা শহরে পড়াশোনা করবে, ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় দরকার। তাই তারা যেটা করলো, 1912 সালে লর্ড হার্ডিঞ্জ এসে বলল ভাই আপনারা শান্ত থাকেন, আপনাদের এলাকায় বিশ্ববিদ্যালয় হবে। এবং তার প্রেক্ষিতে নাথান কমিশন গঠন করা হয়, যার সদস্য ছিল 13 জন, যার প্রধান ছিল রবার্ট নাথান স্যার। তো নাথান কমিশনকে আরো বেশি অগ্রাধিকারে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1917 সালে স্যাডলার কমিশন প্রতিষ্ঠা করা হয়, এবং স্যাডলার কমিশনের প্রধান ছিল মাইকেল স্যাডলার। এবং 1920 সালে পিজে হার্টসকে উপাচার্য বানিয়ে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়, এবং 1923 সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়, এবং 1924 সালে প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যারা যারা এই নোটটা করে ফেলছো একটু কমেন্টে ডান লিখে দাও, একটু কমেন্টে লিখে দাও ভাইয়া একটু ডান। যারা এই নোটটা করে ফেলছো একটু কমেন্টে ডান লিখে দাও, তাহলে আমি পরবর্তী তথ্যগুলোতে চলে যাচ্ছি। একটু কমেন্টে ডান লিখে দাও, যারা যারা লিখে ফেলছো কমেন্টে ডান করে দাও, ডান লিখে দাও। ওকে, যাদের লেখা শেষ কমেন্টে ডান লিখে দাও, ডান। মিশি কুতুল ডান, তানজিলা আক্তার ডান, তারপর হচ্ছে তানজুম, হোসনা খাতুন হিমু ডান, সুরাইয়া খাতুন ডান, তারপর হচ্ছে হ্যাঁ ডান। ওকে গ্রেট। এবার আসি, এবার প্রতিষ্ঠাকালীন আরো কিছু গুরুত্বপূর্ণ প্লট, যেটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন। এখানে আমরা দুইটা ক্যাটাগরিতে শিখবো, একটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন আর আরেকটা হচ্ছে বর্তমান। একটা প্রতিষ্ঠাকালীন আর একটা হচ্ছে বর্তমান। তো প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল 3টি, আর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল হচ্ছে 20টি। প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন হল ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল সলিমুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল সলিমুল্লাহ হল, এবং ছিল জগন্নাথ হল, জগন্নাথ হল, এবং ছিল শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টা, একটা হচ্ছে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল এবং শহীদুল্লাহ হল। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল ছিল কোনটা, এই ক্যাটাগরিতে একটা প্রশ্ন আসতে পারে। আবার বলতে পারে যে নিচের কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় হল ছিল না, নিচের কোন হলটি প্রতিষ্ঠাকালীন সময় ছিল না। আর বর্তমানে হল সংখ্যা হচ্ছে 20টি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয়
তখন অনুষদ যখন প্রতিষ্ঠা করা হয় ওই 1921 সালে, তখন অনুষদ ছিল 3টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, বর্তমানে অনুষদ কয়টা জানো? অনুষদ হলো 13টা। তাহলে প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, বর্তমানে হচ্ছে 13টা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন বিভাগ মানে ডিপার্টমেন্ট, বিভাগ মানে হচ্ছে ডিপার্টমেন্ট, তোমাদের অনেকেরই স্বপ্ন আইন বিভাগে পড়া বা হচ্ছে ডিপার্টমেন্টে পড়া। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন বিভাগ ছিল 12টি, আর বর্তমানে বিভাগের সংখ্যা হচ্ছে কোনো কোনো মতে 83টি, কোনো কোনো মতে 84টি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন শিক্ষক ছিল মাত্র 60 জন, আর বর্তমানে শিক্ষকের সংখ্যা হচ্ছে কোনো কোনো মতে হচ্ছে 2000, কোনো কোনো মতে 1992, আবার কোনো কোনো মতে 1996। আচ্ছা, তাহলে বিভাগ 12টা, শিক্ষক 60 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় স্বাভাবিক তখন তো এত স্টুডেন্ট পাওয়া সম্ভব না। এখন বর্তমানে 40,000 প্লাস শিক্ষার্থী, কিন্তু তখন তো এত শিক্ষার্থী কই পাবে? তো প্রথমে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং তখন ভর্তি পরীক্ষা ছিল না, তখন নিজেদের ইচ্ছা মতো ভর্তি হওয়া যাইতো। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে তোমার 877 জন, আর বর্তমানে অনেক শিক্ষার্থী। তো তোমরা এই পয়েন্টগুলোকে নোট করে ফেলো, কারণ এই পয়েন্টগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে এই যে অনুষদের সংখ্যাটা, অনুষদ এবং হল, এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখো বইয়ের মধ্যে আমি শুরুতে যেটা বলছি, বইয়ে তো সব তথ্য আছে, তাহলে জিকে ক্লাস কেন দরকার? জিকে ক্লাস এই জন্য দরকার যে বইয়ের মধ্যে যে সব তথ্যগুলো আছে ওই তথ্যগুলোর মধ্যে যাচাই বাছাই করে যে তথ্যগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলা ক্লাসে উঠবে, সেগুলাই ক্লাসের মধ্যে বোর্ডে লেখা হবে। এই জন্য জিকে ক্লাস প্রয়োজন। তো যাদের লেখা হয়েছে কমেন্টে একটু ডান লিখে দাও, যাদের লেখা হয়েছে একটু কমেন্টে ডান লিখে দাও যে ভাইয়া ডান ডান ডান। তাহলে প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টা, সলিমুল্লাহ হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল। প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, বিভাগ ছিল 12টি, শিক্ষক ছিল 60 জন, ছাত্র বা ছাত্রী ছিল 877 জন, এবং হল ছিল 20টি। বর্তমানে হল সংখ্যা 20টা, অনুষদ 13টা, বিভাগ 83 বা 84টা, শিক্ষকের সংখ্যা 2000, কোনোগুলো মতে 192, 196। বলতে পারে ভাইয়া এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত, তাহলে আমি কি 2000 দিব, নাকি 1192 দিব, নাকি 1196 দিব? অ্যান্সার হলো এইটা আসবেই না, এই প্রশ্ন এটা আসবেই না। জাস্ট হচ্ছে তোমাদের জানানোর জন্য এটা দিছি, এই প্রশ্নটা আসবে না, কনফার্ম এটা আসবে না। অন্যগুলো আসতে পারে, তবে এইটা আসতেছে না, এটা মোটামুটি নিশ্চিত থাকো। তারপরে আমি চলে যাব পরবর্তী তথ্যে। তো আমি এখানে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা করা হয় তখন ছাত্র বা ছাত্রীর সংখ্যা কয়জন ছিল? 877 জন। এবং মজার বিষয় কি জানো, এই 877 জনের মধ্যে মাত্র একজন ছিল ছাত্রী, আর যার নাম ছিল লীলা নাগ। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় 8076 জন ছিল ছেলে, একজন ছিল ছাত্রী বা মেয়ে, যার নাম ছিল লীলা নাগ। তো এখান থেকে প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কি? যেহেতু ছাত্র অনেক আছে, ছাত্র তো 876 জন, তো এখানে তো আলাদা করে কাউকে বলার সুযোগ নাই, কারণ সবাই প্রথম, কিন্তু একজন ছাত্রী যে প্রথম ছিল। তো প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কি? অ্যান্সারটা কি হবে? লীলা নাগ। কারণ ওই যখন প্রতিষ্ঠা করা হয় তখন এই 876-এর মধ্যে মাত্র একজন ছিল লীলা নাগ, তাই সে হচ্ছে প্রথম ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। কিন্তু যদি প্রশ্নটা এইটা করা হয় যে প্রথম মুসলিম ছাত্রী কে ছিল, যদি প্রশ্ন করা হয় প্রথম মুসলিম ছাত্রী কে ছিল, তখন কিন্তু ভাইয়া অ্যান্সার হবে ভিন্ন রকম। এই লীলা নাগ নাম শুনে বুঝতে পারতেছে সে কিন্তু মুসলিম ছিল না, সে ছিল হিন্দু। তো যদি প্রশ্ন করা হয় প্রথম মুসলিম ছাত্রী কে ছিল, তাই না অ্যান্সারটা হবে ফজিলাতুন্নেসা জুহা। তাহলে প্রশ্ন যদি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, অ্যান্সার হবে লীলা নাগ। এবং এই যে জায়গাটা, এটা এত বেশি ইম্পর্টেন্ট একটা তথ্য, বলতে পারে ভাই এটা কেন এত ইম্পর্টেন্ট? বিগত বছরে প্রায় তিনবার এই লীলা নাগের উপর প্রশ্ন আসছে। বি ইউনিটে 2বার এবং ডি ইউনিটে 1বার। আমি যখন তোমাদেরকে যারা ভিডিওটা শেয়ার করে দিচ্ছ তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ। তো তোমাদেরকে তোমরা পিডিএফ পেলে দেখতে পাবা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেখানে এই লীলা নাগের
উপর 3 বার প্রশ্ন করা হয়েছে, তাই 3 বার যেহেতু আসছে তোমাদের সময় আসার সম্ভাবনা আছে, তাই ভালো করে তথ্যগুলো জানতে হবে। তবে এইটা আসুক না আসুক, হয়তো এইটার জায়গায় এইটা দিয়ে রিপ্লেস করতে পারে যে প্রথম মুসলিম ছাত্রী কে ছিল। প্রথম মুসলিম ছাত্রী ছিল ফজিলাতুন নেসা জোহা। আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী থার্ড প্লট। তো থার্ড প্লটে যাওয়ার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দিতে চাই, দেখি তোমরা কতটুকু মনে রাখতে পারছো। ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই এটা অ্যান্সার দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল কয়টি? অপশন নাম্বার ক 3টি, অপশন নাম্বার খ 4টি, অপশন নাম্বার গ 12টি, অপশন নাম্বার ওকে অপশন নাম্বার ঘ এটা হচ্ছে 60টি। বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কয়টা অনুষদ ছিল? 3টা, 4টা, 16টা, নাকি হচ্ছে তোমার 60টি? কয়টা ছিল অনুষদ, কয়টা ছিল বলো? আমি এখানে ধরো যে দিলাম 16টি না দিয়ে 12টা দিলাম, বলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ কয়টা ছিল? 3, 4, 12 এবং 16। বলতে পারো ভাইয়া এই প্রশ্নটা কেন দিলেন? কারণ এই প্রশ্নটা বিগত বছরে 2 বার আসছে। কয়বার আসছে? 2 বার। আমি তোমাকে দেখাই, দেখো 2019-20 সেশনে এই প্রশ্নটা আসছে ডি ইউনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 19-20 সেশনে আসছে। ঠিক তার 2 বছর পর 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই প্রশ্নটা আসছে। তাহলে ফোকাস করে দেখো কি পরিমাণ রিপিট প্রশ্ন হয়। তাই এই ক্লাসের মধ্যে আমরা ওই ধরনের কোশ্চেনগুলো আলোচনা করব, ওই ধরনের তথ্যগুলো আলোচনা করব যেগুলো থেকে প্রশ্ন আসবে। তাই আমি তোমাদেরকে শুরু থেকে বলতেছিলাম যে ভাইয়া সাধারণ জ্ঞান তোমাদেরকে আমি কমন পড়াই দেখাবো, তো তোমার যেটা করতে হবে শান্ত থেকে এবং হচ্ছে নির্ভুলভাবে পরীক্ষা অ্যান্সার করে আসতে হবে। কমন পাইয়ে দেওয়ার, পরীক্ষায় কমন ফেলানোর দায়িত্ব আমার, তোমার দায়িত্ব হলো তথ্যগুলোকে ঠিকঠাক মুখস্থ রাখা এবং হচ্ছে পরীক্ষায় নির্ভুলভাবে অ্যান্সার করে আসা। তোমার দায়িত্ব তুমি বুঝে নাও, আমার দায়িত্ব আমি বুঝে নিছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে অ্যান্সার করো কি হবে দেখি, তোমাদের অ্যান্সারগুলো দেখি। ওকে, সবাই দেখি অ্যান্সার করো। 3 3 3 সোহানুর রহমান 3, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমি মাশাআল্লাহ, তারপরে মাসরুল 3 বলতেছে। ওকে গ্রেট। দেন কে আছে? হাসিবুর রহমান 3। ওকে গ্রেট। তো আমরা জানি প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টি অনুষদ এবং হলও ছিল 3টি। হলও ছিল কয়টা? 3টা। আর 12টা কি ছিল? 12টা ছিল বিভাগ। প্রতিষ্ঠাকালীন 12টা ছিল বিভাগ। আর শিক্ষক ছিল কয়জন? 60 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিল কয়জন? 60 জন। আর 4টা এটা এমনি লেখা হলো। তাহলে প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, হল ছিল 3টা, প্রতিষ্ঠাকালীন বিভাগ ছিল 12টা, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিল কয়জন? 60 জন। এই তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এবার বলতে পারো ভাইয়া থার্ড প্লটে কি আসবে? দেখো প্রত্যেকটা কাজ করার পিছনে কিছু কিছু মানুষের ভূমিকা থাকে, তাই না? তো বিগত বছরে 2 বার প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা কার ছিল। এখন ভূমিকা তো অনেক মানুষের ছিল, লর্ড হার্ডিঞ্জের ছিল, নওয়াজ সলিমুল্লাহ ছিল। তা আমরা একটু দেখি সবচেয়ে বেশি ভূমিকা কার ছিল। তা আমরা এখানে 2 জনকে একটু প্রতিপক্ষ দাঁড় করে দিব। একজন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তো এই লর্ড হার্ডিঞ্জকে আমরা অনেক বেশি সম্মান করি এই কারণে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বয়ং উপাচার্য পর্যন্ত চায় নাই যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হোক। তারা যেটা করছে, এই লর্ড হার্ডিঞ্জকে 18 বার স্মারকলিপি দিচ্ছে যে ভাই আপনি বিশ্ববিদ্যালয় ওখানে দিয়েন না, তারা এখানে আসবে, এখানে পড়াশোনা করবে। কিন্তু লর্ড হার্ডিঞ্জ এই লোকটা ওই তাদের কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কলকাতার নির্দিষ্ট কিছু রাজনীতিবিদ, তোমার সুরেশ ব্যানার্জি, তারপর হচ্ছে রাশেবিশ ঘোষ, এই সকল ব্যক্তিদের কোনো কথা তোয়াক্কাই করে নাই। এই লোকটা ঢাকায় গেছে ভাই বিশ্ববিদ্যালয় হবে মানে, যদিও ইংরেজ ছিল আমাদেরকে শোষণ করছে তারা, কিন্তু তার কথা কাজে মিল ছিল। এই লোক বলছে বিশ্ববিদ্যালয় হবে মানে হবে। তাদের সকল কথা বাদ দিয়ে 18 বার তারা চিঠি পাঠিয়েছে। 18 বার যে ভাই দিয়েন না। কিন্তু এই লোক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করে দেখাই দিচ্ছে। তাই এই লোক লর্ড হার্ডিঞ্জ, তাকে আমরা শ্রদ্ধা করি। তো এই লোকটা আসলে কে ছিল? এই লোকটা ছিল হচ্ছে ব্রিটিশ ভাইসরয়। তো বলতে পারো ভাইয়া ব্রিটিশ তো বুঝলাম যে ব্রিটেনিয়ান, কিন্তু ভাইসরয় জিনিসটা তো বুঝি নাই। আচ্ছা সহজ করে বললি, এই ভাইসরয়টা হচ্ছে মূলত প্রতিনিধি। প্রতিনিধি মানে কি?
যেমন খেয়াল করো, ব্রিটিশ তখন তো ব্রিটিশরা বাংলা, ভারত, পাকিস্তান পুরো এই সাবকন্টিনেন্টকে তারা শোষণ করতো, তারা শাসন করতো। তো ব্রিটিশদের প্রত্যেকটা এরিয়াতে প্রতিনিধি ছিল। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশের সরকার, এখন বাংলাদেশ সরকার তো সব জায়গায় গিয়ে উন্নতি করতে পারে না, তার নির্দিষ্ট কি থাকে, আওতায় কিছু লোক থাকে যাদেরকে আমরা এমপি বলি, যাদেরকে আমরা হচ্ছে মন্ত্রী বলি। তো আমরা যে আমাদের সরকারে যেরকম এমপি মন্ত্রী, তো ব্রিটিশ সরকার এরকম বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে প্রতিনিধি বানাই দিচ্ছে। তো এই লর্ড হার্ডিঞ্জ ওই প্রতিনিধিদের মধ্যে একজন ছিল, যে হচ্ছে ব্রিটিশ ভাইস, আর ওই তখন হচ্ছে তাদেরকে ভাইসরয় বলা হইতো। তাই ব্রিটিশ ভাইসরয়। তো এখানে প্রশ্ন আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিল? অ্যান্সার হবে লর্ড হার্ডিঞ্জ। তো এই লোকটা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায়। এবং আরেকজন হচ্ছে নবাব সলিমুল্লাহ। তো নবাব সলিমুল্লাহ ছিল বাংলাদেশীয় রাজনীতিবিদ। নবাব সলিমুল্লাহ ছিল রাজনীতিবিদ, এবং এই লোকটা শুধু রাজনীতিবিদ ছিল না, এই লোকটা জমিদারও ছিল, মানে অনেক টাকা পয়সার মালিক ছিল। তো সে যেটা করছে, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, সে যেহেতু জমিদার, সে অনেক বেশি জমিদান করছে। তো নবাব সলিমুল্লাহ সে হচ্ছে জমিদান করছে, আর ব্রিটিশ লর্ড হার্ডিঞ্জ সে হচ্ছে এই তোমার মানে কি বলে অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে তোমার সরকারি যে কাজগুলো আছে, মানে একটা সরকারিভাবে যে কাজগুলো করতে হয়, ডকুমেন্টারি, এরপর হচ্ছে অ্যাক্ট পাস করানো, বিল পাস করানো, আইন পাস করানো, স্থাপনা, জায়গা ম্যানেজমেন্ট, সব কিছু করছে লর্ড হার্ডিঞ্জ। এখন এখানে প্রশ্ন আসতে পারে দুই রকম। যদি প্রশ্ন করা হয় যে কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, তাহলে অ্যান্সার হবে লর্ড হার্ডিঞ্জ। আর যদি প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি ভূমিকা কার ছিল, তাহলে বলবা নবাব সলিমুল্লাহ। কি হবে অ্যান্সার? নবাব সলিমুল্লাহ। তাহলে আমি এখানে বলি, প্রশ্নের মধ্যে যদি ব্রিটিশ কথাটা উল্লেখ থাকে তাইলে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, আর প্রশ্নের মধ্যে যদি ব্রিটিশ কথাটা উল্লেখ না থাকে তাহলে অ্যান্সারটা হবে কি নবাব সলিমুল্লাহ। বলতে পারো যে ভাইয়া প্রশ্ন এখন যেটা হলো, পরীক্ষার মধ্যে অপশন 4টা অপশন থাকে, তো 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে নবাব সলিমুল্লাহ, একটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তখন আমরা কোনটা দাগাবো? তো আমি যেটা বললাম, যদি প্রশ্নের মধ্যে ব্রিটিশ কথাটা উল্লেখ থাকে তাইলে আমরা লর্ড হার্ডিঞ্জ, যে কোন ব্রিটিশ ভাইসরয় বা কোন ব্রিটিশ প্রতিনিধি বা কোন ব্রিটিশ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, তাইলে কি হবে? লর্ড হার্ডিঞ্জ। আর যদি বলা হয় যে বাঙালিদের মধ্যে কোন জমিদার বা কোন নেতা, কোন রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভূমিকা রাখছে, তাহলে অ্যান্সার হবে নবাব সলিমুল্লাহ। এখানে কনফিউশন ক্লিয়ার? যাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কমেন্টে ক্লিয়ার লিখে দাও তো ভাইয়া, যে ভাইয়া এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে ব্রিটিশের কথা আসলে লর্ড হার্ডিঞ্জ, আর যদি একদম ইন জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভূমিকা, অগ্রগণী ভূমিকা, তাহলে নাম চলে আসবে নবাব সলিমুল্লাহ, এবং তার নামে হচ্ছে তোমার সলিমুল্লাহ মুসলিম হল। এবং আরেকজন আছে, ওইটা আমরা পরে এখন মানে পেছ লেগে যাবে। আচ্ছা, এবার আসি, একটু আগে আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় কিছু কিছু লোক যারা হচ্ছে বাধা দিছিল, তো কারা ছিল তাদেরকে জানা দরকার। তো কারণ তোমরা যারা ক্লাস করছো, ইনশাআল্লাহ যদি নিয়মিত ক্লাস করে যাও, একসময় তোমরাই হবে ঢাবিয়ান, তোমরাই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ বা পড়বা, বা তুমি একটা স্টুডেন্ট হবা, ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কারা বাধা প্রদান করছিল, কারা বাধা দিছিল, কারা ওই বিশ্ববিদ্যালয় হইতে দেয় নাই, তাদেরকে চিনে রাখা দরকার। খেয়াল করো, যারা বাধা দিছিল তাদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যার নাম ছিল হচ্ছে আশুতোষ এবং আশুতোষ মুখোপাধ্যায়, যার নাম ছিল হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, তো এই লোক কে ছিল? এই লোক ছিল হচ্ছে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। চিন্তা করো, একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেকটা বিশ্ববিদ্যালয় হইতে দিচ্ছে না, কি পরিমাণ হিপোক্রেসি। তো আশুতোষ মুখোপাধ্যায় সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, সে 18 বার স্মারকলিপি দিছে লর্ড হার্ডিঞ্জকে, যাতে বিশ্ববিদ্যালয় তৈরি করা না হয়, ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় হইতে না পারে। 2 নাম্বার আমরা এখানে দেখবো হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, তারপরে ছিল হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তারপর হচ্ছে রাসবিহারী ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে তো সবাই যেতে পারে, ভাই রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিছে। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা একটু পরে আসি। তিনি আমাদের খুব সম্মানিত কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা একটু পরে ধরতেছি। তার আগে উপরের কথাগুলো বলি। তো এই যে আশুতোষ মুখার্জি, সে বাধা দিচ্ছে, সে বলছে যে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় হইতে পারবে না।
তো তার এই কথা লর্ড হার্নিস কোনো তোয়াক্কাই করে নাই, কোনো বেল দেয় নাই। লর্ড হার্নিস ঠিকই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেখাই দিছে এবং তারা মনে করো যে ওইখানে চুনকালি খাইছে। এবং তারা এই যে আশুতোষ তোমার মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাসবিহারী রবীন্দ্রনাথ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে তারা হচ্ছে উপহাস করতো কি নামে? তারা বলতো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে মক্কা বিশ্ববিদ্যালয়। কি বলতো তারা বলতো এটা হচ্ছে মক্কা বিশ্ববিদ্যালয়। চিন্তা করো তারা মানে কি পরিমাণ উপহাস করতো বিশ্ববিদ্যালয়কে নিয়ে। তবে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই বিরোধিতা করছে? তো উত্তর হচ্ছে যে এটা নিয়ে মতবিরোধ আছে। কারো কারো মতে বা বিভিন্ন যে নিউজ পোর্টাল আর্টিকেল রিপোর্ট যেগুলো আছে বা ডকুমেন্টারি, ওখানে কিছু কিছু মতে যে রবীন্দ্রনাথ বিরোধিতা করছে, আর অধিকাংশের মতে জমহুরের মত, জমহুর মানে অধিকাংশ এর মতে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করে নাই, তবে তার নামটা আসছে। তো এই লোকটা যে বিরোধিতা করে নাই তার প্রমাণ কি? কারণ এই লোকটা 1926 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং কার্জন হলে, তোমাদের স্বপ্নের কার্জনে এই লোক হচ্ছে একটা বক্তব্য দেয় 1926-এর 7 ফেব্রুয়ারি তিনি হচ্ছে, আবার কিছু কিছু মধ্যে 10 ফেব্রুয়ারি আছে, তবে সঠিক হচ্ছে 7 ফেব্রুয়ারি 1926 সালের কার্জনে 7 ফেব্রুয়ারি তিনি এসে তিনি দুইটা বিষয় নিয়ে বক্তব্য দেয়। একটা হচ্ছে তাঁত শিল্প, আর আরেকটা একটু মানে কোনো একটা শিল্প বা বিজনেস নিয়ে তিনি একটা বক্তব্য দেয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো এখন যারা নেটিজনরা বলতেছে রবীন্দ্রনাথ যদি আসলেই বিরোধিতা করতো তাহলে তিনি কেন 1926 সালে মানে প্রতিষ্ঠার মাত্র 5 বছর পর কেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে? তার মানে তিনি বিরোধিতা করে নাই। তবে অনেকে আবার অনেক জিনিস দেখাইছে যে এই কারণে প্রথম থেকে বিরোধিতা করছে, তারপর হচ্ছে তিনি যেহেতু প্রতিষ্ঠা হয়ে গেছে তারা আহ্বান জানাচ্ছে। তো যাক, তবে এটার এই কনফ্লিক্ট আমরা যাচ্ছি না, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, তোমাদের অনেকের ভালোবাসার মানুষ। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর এটা যদি ইতিহাসে চলে আসছে তাই আমি আলোচনা করলাম। তবে আলটিমেটলি সত্য মিথ্যা আর এখান থেকে প্রশ্ন আসবে না কনফার্ম, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই হচ্ছে ডিলিট উপাধি দিছে। ঠিক আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু নিজেই তাকে ডিলিট উপাধি দিছে, তার মানে ওই বিরোধিতার মধ্যে রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাখবে না। তোমাদের মুখস্থ করতে হবে এই 3টা নাম: আশুতোষ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর রাসবিহারী ঘোষ। ঠিক আছে, যারা হচ্ছে সবচেয়ে বেশি কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধিতা করছে। এবং তারা কি নামে বলতো? মক্কা বিশ্ববিদ্যালয় নামে হচ্ছে তারা উপহাস করত। আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরবর্তী প্লট। এবং এবার যে প্লট নিয়ে আলোচনা করা হবে 5 নম্বর প্লট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5th প্লট। তো এই প্লটে আমরা কি নিয়ে আলোচনা করব? আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের সমাধি আছে, অর্থাৎ কবর, সমাধি তো বুঝি আমরা, কবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর কিছু বিখ্যাত ব্যক্তির কবর আছে, মানে বাংলাদেশীয় এবং বাংলাদেশের বাহিরে কিছু বিখ্যাত ব্যক্তির কবর আছে এবং তারা অনেক বেশি বিখ্যাত, তোমরা অনেকে হয়তো জানো। এবং এখানে মজার বিষয় আছে, এই বিখ্যাত ব্যক্তিদের মধ্যে যাদের কবর আছে তাদের মধ্যে 4 জন হচ্ছে নেতা, 4 জন হচ্ছে বিখ্যাত নেতা এবং 4 জন হচ্ছে শিল্পী বা সাহিত্যিক। 4 জন হচ্ছে শিল্পী বা সাহিত্যিক। ওকে, এখন বলতে পারো যে ভাইয়া কোন 4 জন নেতা, কোন 4 জন শিল্পী সাহিত্যিক, একটু দেখে না দরকার আছে না? খেয়াল করে দেখো, 4 জন নেতার মধ্যে যেমন আছে আবুল কাশেম ফজলুল হক, তারপরে হচ্ছে খাজা নাজিম উদ্দিন, তারপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই প্লটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাকে নোট রাখতে হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? তাই ফ্লিপ প্লট খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 8 জন বিখ্যাত ব্যক্তির কবরের সন্ধান পাই। তার মধ্যে 4 জন হচ্ছে জাতীয় নেতা বা বিখ্যাত নেতা আর 4 জন হচ্ছে শিল্পী সাহিত্যিক। তো 4 জন নেতার মধ্যে কে কে আছে? আবুল কাশেম ফজলুল হক আছে, খাজা নাজিম উদ্দিন আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে এবং আছে হচ্ছে তোমার মুসা খা। এবং কে আছে? মুসা খা। আচ্ছা, মুসা খা। আর 4 জন শিল্পীর মধ্যে কে আছে? তোমরা সবাই জানো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তো বলতে পারো ভাই আর কে আছে, আর কে এমন বিখ্যাত ব্যক্তি? আমাদের এই যে আর্টের, মডার্ন আর্টের পায়োনিয়ার জয়নুল আবেদিনের কোথায়? জয়নুল আবেদিনের কবর কিন্তু কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে কি আছে? এরপরে হলো তোমার কামরুল হাসান, বিখ্যাত শিল্পী, বাংলাদেশের কামরুল হাসান। তো এই লোকের কবরও কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আর কে আছে? আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
ওকে, তো ফোকাস করে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের কবর আছে তাদের মধ্যে 4 জন বিখ্যাত নেতা, 4 জন হচ্ছে বিখ্যাত গুণী শিল্পী। এখন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো কি জানো, এই যে 4 জন নেতা তুমি দেখতে পাচ্ছ, এখানে 3 জনই ছিল প্রধানমন্ত্রী, অর্থাৎ 4 জন বিখ্যাত নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্লেস, এমন একটা জায়গা বা পৃথিবীর হয়তো একমাত্র জায়গা যেখানে 3 জন প্রধানমন্ত্রী, তিন জন প্রধানমন্ত্রীর কবর একসাথে। তো সেটা কোথায় খেয়াল করো, আবুল কাশেম ফজলুল হক তিনি ছিল অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিল এই আবুল কাশেম ফজলুল হক, প্রথম প্রধানমন্ত্রী। বাংলা অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। তার মানে ছোটখাটো মানুষ তো ছিল না, তাই না, প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপরে তো আবুল কাশেম ফজলুল হককে নিয়ে আরেকটা ইন্টারেস্টিং তথ্য তোমাদের জেনে রাখতে হবে। আবুল কাশেম ফজলুল হক তিনি হচ্ছেন লাহোর প্রস্তাবের উত্থাপনকারী ছিলেন। তো ওইটা আমরা এমনিতে যে ইতিহাস জনবোধ শিখবো তখন আলোচনায় আসবে। আপাতত এটা মনে রাখো যে আবুল কাশেম ফজলুল হক তিনি ছিল অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। এবং এই যে খাজা নাজিমুদ্দিন নাম শুনছো, তিনিও প্রধানমন্ত্রী, তিনি ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই লোকটা ছিল এই খাজা নাজিমুদ্দিন, তিনি কে ছিল, তিনি ছিল হচ্ছে, কোথায় লিখবো, এখানে লিখে আমি, তিনি ছিল পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী। খাজা নাজিমুদ্দিন তিনি ছিল পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী। এরপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনিও ছিল পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তাহলে ফোকাস করে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নর্মাল একটা প্লেস না, এটা ইটস নট অ্যাবাউট ইউনিভার্সিটি, এটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর তিনজন প্রধানমন্ত্রীর কবর একসাথে, এবং 3 জনের কবর পাশাপাশি। আবুল কাশেম ফজলুল হক তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী, এবং হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তার মানে প্লেসটা খুবই কি বলবো, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট প্লেস। এবং 3 জনের কবর একসাথে, আমি তোমাদেরকে ভিডিও করে একটা ভিডিওতে দেখাবো যাদের প্লেস আসলে কোথায়। তো 3 নেতার মাজার নামে তাদেরকে হচ্ছে 3 নেতার মাজার বলা হয়। তবে একটু আলাদা হচ্ছে মুসা খা। বলতে পারো ভাইয়া 3 জনের চিনলাম, কিন্তু মুসা খাটা আসলে কি? এই মুসা খা হইল, এই মুসা খা বলতে মুসা খা হচ্ছে 12 ভূঁইয়াদের একজন, 12 ভূঁইয়াদের একজন। বলতে পারো ভাইয়া 12 ভূঁইয়াদের একজন, 12 ভূঁইয়া কারা এটা তো চিনে নাই, 12 ভূঁইয়াটাকে আমাকে চেনান, তারপর আমি বাকিটা বলতেছি। তো 12 ভূঁইয়া হচ্ছে তারা মুঘল যখন সাম্রাজ্য চলে, মুঘল সাম্রাজ্যে এই মুঘল আমলে যারা হচ্ছে সম্রাট আকবরের বিরুদ্ধে যারা বিশাল বড় ফাইট দিছিল, তারা হচ্ছে 12 ভূঁইয়া, একটা মিলিটারি সোর্স। তাদের মধ্যে একজন হচ্ছে মুসা খা, যার কবর কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খার নামে একটা পুরাতন মসজিদ আছে, ওই মসজিদের পিছনেই হচ্ছে তোমার এই মুসা খার কবর। আর এই 3 জন আবুল কাশেম, তারপর হচ্ছে খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের কবর একটা জায়গা, সেটা হচ্ছে তোমার এই কার্জনের পাশে। ঠিক আছে, যদি প্রশ্ন করা হয় কোথায়, তাহলে বলবে কার্জনের পাশে। অপশনের মধ্যে কার্জনের পাশে থাকলে কার্জনের পাশে দাগাই দিবা, আর যদি ওখানে থাকতে পারে দোয়েল চত্বরের পাশে, তাইলেও তুমি দাগাই দিবা। ঠিক আছে, আমি ভিডিও করবো একটা, তাহলে তোমাদের আরো মনে থাকবে। এবার আসি 4 জন শিল্পী সাহিত্যিক, কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান। এইখানে কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান, এই 3 জনের কবরও একসাথে। এই 3 জনের কবর কোথায়? এই 3 জনের কবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদের পাশে 3 জনের কবর, অর্থাৎ কবি নজরুলের কবর, জয়নুল আবেদিনের কবর, কামরুল হাসানের, এই 3 জনের কবর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। তাই যদি প্রশ্ন আসে কাজী নজরুলের কবর কোথায়, তাহলে আনসার হবে কেন্দ্রীয় মসজিদ। যদি প্রশ্ন আসে জয়নুল আবেদিনের কবর কোথায়, তাহলে আনসার হবে কেন্দ্রীয় মসজিদ। যদি প্রশ্ন আসে কামরুল হাসানের কবর কোথায়, আনসার হবে কোথায়? কেন্দ্রীয় মসজিদ। এবার এইটা একটু আলাদা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো এটা হচ্ছে ওই যে আমরা নাম করছিলাম না শহীদুল্লাহ হল, আমরা একটু শিখে আসছিলাম যে প্রতিষ্ঠাকালীন হল ছিল কয়টা? 3টা, একটা শহীদুল্লাহ, একটা সলিমুল্লাহ আর একটা জগন্নাথ। তো ওই প্রতিষ্ঠাকালীন এই শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর হচ্ছে শহীদুল্লাহ হলের সাথে। ঠিক আছে, শহীদুল্লাহ হলের সাথে। তো তুমি তার নাম দিয়ে পরিচয় রাখতে পারো যে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার কবর শহীদুল্লাহ হলের পাশে। আর মুসাখার কবর কোথায়? মুসাখার কবর হচ্ছে মুসাখা মসজিদের পিছনে। তাহলে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর শহীদুল্লাহ হলের সাথে, আর মুসাখার কবর মুসাখা মসজিদের পিছনে। তাহলে আশা করি তোমাদের এগুলো মনে থাকবে। আমি একটা প্রশ্ন দিয়ে জাস্টিফাই করতে চাই, দেখি তোমরা আসলে অ্যান্সার করতে পারো কি না। বলো, নিচের কার কবর কেন্দ্রীয় মসজিদের পাশে নেই? কার কবর কেন্দ্রীয় মসজিদের পাশে নেই? অপশন নাম্বার 1 জয়নুল আবেদিন,
অপশন নাম্বার 2 কাজী নজরুল, এইটা অ্যান্সার করতে হবে কিন্তু ঠিকঠাক। অপশন নাম্বার 3 কামরুল হাসান। অপশন নাম্বার 4 খাজা নাজিম উদ্দিন। বলো সঠিক অ্যান্সার কোনটা? নিচের কার কবর কেন্দ্রীয় মসজিদের পাশে নেই, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদের পাশে নাই, অন্য জায়গায় আছে? কে আসে? নজরুল আবেদিন, খাজা নজরুল, কে? বলো সঠিক অ্যান্সার করো, সঠিক অ্যান্সার করো, বলো 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 বলো, দেখি কার কার কমেন্ট দেখি আমি। হ্যাঁ সবাই কমেন্টে অ্যান্সার দাও। ওকে, তুফান সঠিক অ্যান্সার, ঘ নাম্বার। তারপর হচ্ছে এই সুরাইয়া খাতুন, তুমি কিন্তু ভুল করে ফেলছো। জয়নাব রহমান সঠিক অ্যান্সার। সাথী আক্তার সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে ইসমাইল সঠিক অ্যান্সার, মাশাআল্লাহ। তারপর হচ্ছে রিদওয়ান আলী সঠিক অ্যান্সার, গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে কার কবর কেন্দ্রীয় মসজিদের পাশে নাই, সেটা হলো খাজা নাজিম উদ্দিন। কারণ জয়নুল আবেদিনেরও কোথায়? কেন্দ্রীয় মসজিদের পাশে। কাজী নজরুলেরও কেন্দ্রীয় মসজিদের পাশে। কামরুল হাসানেরও কেন্দ্রীয় মসজিদের পাশে। তাই যদি প্রশ্ন করা হয় কার নাই, তাহলে এই তিনজনের বাদে যে আসবে তার নাই। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দাও। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 6, খুবই স্পেশাল প্লট। 6 নম্বরে আমরা শিখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6th প্লটে আমরা জানবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিষয়াবলী। হ্যাঁ, প্রথম বিষয় বলি, সেগুলো আবার কি? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিষয়ের মধ্যে প্রথম ছাত্রী একটু আগে আমরা বলছিলাম কে? লীলা নাগ। ওকে, তারপরে প্রথম মুসলিম ছাত্রী, নোট করে রাখতে হবে। এখন যেগুলো লিখতেছি এগুলো খুব সুন্দরভাবে খাতায় নোট রাখতে হবে। তার প্রথম মুসলিম ছাত্রী কে ছিল? প্রথম মুসলিম ছাত্রী ছিল হচ্ছে ফজিলাতুন্নেসা জোহা। লিখে ফেলো, ফজিলাতুন্নেসা জোহা। ওকে, তারপরে আসি প্রথম শিক্ষিকা হচ্ছে করুণা কণা গুপ্তা। তারপরে প্রথম নারী ডিন, সেটা হচ্ছে বেগম আজিজুন্নেসা। একটু ভালো করে লিখে নিও। প্রথম নারী প্রভেসি, সে হচ্ছে তাহমিদা বেগম। একটু লিখতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। বোঝা গেছে? বিশাল তথ্য ভান্ডার থেকে বাছাই করে এখানে কিন্তু লিখতেছি। তাই মনে করো না যে ভাই তো মনে যা মাথায় আসে তা লিখে দিচ্ছে, না। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আসবে, দেখো আমি মোহাম্মদ সাকিবউদ্দিন, আমি কোনো কোচিং করি নাই। আমার বন্ধু বান্ধব সবাই আইকন ক্লাসে কোচিং করছে, আমি নিজে একা বাসায় পড়াশোনা করছি। তাহলে আমি যদি আমার নিজে ট্রেন করে, নিজে মেন্টরিং করে যদি আমি আমাকে চান্স পাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকেও চান্স পাইতে পারবো। জাস্ট তোমাদের যেটা করতে হবে, নিয়মিত ক্লাসে পার্টিসিপেট করতে হবে। ক্লাসে যদি একজনও থাকে, তুমি যদি ওই স্টুডেন্ট থাকো, ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় কমন পাবা। তাই আমি আমার দায়িত্ব পালন করবো। আমার দায়িত্ব ক্লাসের মধ্যে ওই তথ্য নিয়ে আসা, যে তথ্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কমন পাবা। তাই আর তোমার দায়িত্ব কি করা? ক্লাসে অংশগ্রহণ করা, ক্লাসের মধ্যে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো খাতায় নোট রাখা এবং ভালোভাবে মুখস্থ করে পরীক্ষায় রিভাইজ দিয়ে গিয়ে নির্ভুলভাবে অ্যান্সার করে আসা। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করি। রেজাল্ট আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম নারী প্রভেসি তাহমিদা বেগম। তারপরে প্রথম নারী প্রভেসি তাহমিদা বেগম। তারপর লেখো প্রথম ভিসি নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে, সে হচ্ছে পিজে হার্স। লিখে ফেলো প্রথম চ্যান্সেলর ছিল হচ্ছে লরেন ডেন্ডাস। ওকে, উঠাও, যেটা লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখে দাও। প্রথম ছাত্রী লীলা নাগ, প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা জোহা, প্রথম শিক্ষিকা করুণা গুপ্তা, প্রথম নারী ডিন বেগম আজিজুন্নেসা, প্রথম নারী প্রভিসি তাহমিদা বেগম, প্রথম ভিসি পিজে হার্স এবং প্রথম চ্যান্সেলর লরেন ডেন্ডাস। আচ্ছা, উঠাও। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দাও। ডান। আচ্ছা, আমি উপর থেকে হালকা করে একটু মুছি। হ্যাঁ, উপর থেকে 2 লাইন মুছি। তো এখানে আমরা বলতেছিলাম যে প্রথম ভিসি হচ্ছে পিজে হার্স। তো প্রশ্ন যদি এইটা আসে, প্রথম মুসলিম ভিসি কে ছিল? প্রথম মুসলিম ভিসি, দেখো প্রথম ভিসি তো পিজে হার্স। এই যে প্রথম ভিসি কে পিজে হার্স।
এখন পিজে হার্টস নাম শুনে কি তোমার মুসলিম মনে হচ্ছে? না, সে তো ইংরেজ ছিল, খ্রিস্টান ছিল। তাহলে প্রথম যদি প্রশ্নটা আসে এরকম, প্রথম মুসলিম ভিসিটা কে ছিল? তো প্রথম মুসলিম ভিসি ছিল হচ্ছে তোমার এফ আর রহমান। এফ আর রহমান, ভালো করে জানতে হবে, প্রথম মুসলিম ভিসি ছিল এফ আর রহমান। আচ্ছা, ওকে। তারপরে প্রথম ছাত্র থেকে ভিসি, ছাত্র থেকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, পরবর্তীতে ভিসি হয়েছে, ওনার নামটা কি? ইম্পর্টেন্ট তথ্য জেনে নাও। তিনি হচ্ছে মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন। ওকে, তাহলে এই হলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যাদের লেখা হয়ে গেছে আশা করি একটু কমেন্টে ডান লিখে দিবা। তাহলে আমি পরবর্তী প্লটে আমাদের আর ছয়টা তো শেষ, আর মাত্র 4টা প্লট আছে, 4 প্লট। তাহলে আজকে এই 6টা শেষ, আর বাকি 4টা প্লট শেষ হতে 20 মিনিট লাগবে। তো এবং সর্বশেষ যে প্লট, ওখানে কিন্তু ইন্টারেস্টিং তথ্য আছে, তাই ওগুলো কিন্তু মিস করা যাবে না। একদম 10 নাম্বার যে প্লট আছে, যাদের লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখে দাও, যাদের লেখা হয়ে গেছে ডান লিখে দাও। আমি বলছি শুরু থেকে যে তোমার এফোর্ট তোমাকে চান্স পাওয়াই দিবে, তাই তোমার এফোর্ট শুরু থেকে থাকতে হবে যে ভাইয়া না সময় আসুক, এরপরে পড়াশোনা করবো, এখন তো পড়াশোনায় মন বসতেছে না, পড়তে গেলে কেমন ক্লান্ত লাগে। ভাই পড়তে গেলে ক্লান্তই লাগে, পড়াশোনা ভালো জিনিস না, পড়াশোনাটা কারো করতে ভালো লাগে না। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তুমি গিয়ে দেখো তারা কতক্ষণ পড়াশোনা করতেছে। এডমিশনে একটা শিক্ষার্থী 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করে, যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওই ছেলে এখন দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করে। তাহলে খেয়াল করে দেখো পড়াশোনার লেয়ারটা কমে যাওয়ার কারণ কি? কারণ এটা তো আরামের জিনিস না। পড়তে গেলে তোমার কষ্ট লাগবে, পড়তে গেলে তোমার ক্লান্তি আসবে, পড়তে গেলে তোমার ঘুম আসবে, পড়াশোনা বোরিং লাগবে, ক্লাস করতে মনোযোগ আসবে না। এটা ন্যাচারাল। প্রত্যেকটা শিক্ষার্থী, যে শিক্ষার্থীটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়, ওরও ক্লান্তি লাগছে, ওরও ঘুম আসছে, ওরও পড়তে গিয়ে হচ্ছে ভাল লাগে না, বোরিং লাগছে। কিন্তু তোমারও ওর মধ্যে পার্থক্য হলো, তুমি হাল ছেড়ে দিছো, ভাই যাক আজকে ক্লান্তি লাগে আরেকদিন পড়বো। আর ও যেটা করছে, ওর ক্লান্তি লাগা সত্ত্বেও পড়তে গেলে ওর ঘাড় ব্যথা করছে, ওই ঘাড় ব্যথা নিয়ে টেবিলের মধ্যে বসেছিল যে চান্স পাওয়ার আগে আমার ক্লান্ত নিয়ে ভাববো না, আমাকে চান্স পাইতে হবে, চান্স পাইয়ে নেই, তারপরে দেখো আমি 1 মাস ঘুমাই থাকবো। তো সুতরাং ওই যে প্ল্যান, ওই যে সাহস, ওইটা হচ্ছে তোমার ওর মধ্যে ডিফারেন্স। তাহলে তুমি যদি তোমার মধ্যে ওই ধরনের স্টেমিনা নিয়ে আসতে পারো, ওই ধরনের ইন্সপিরেশন নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে কে আটকাবে? তোমার পথ ক্লিয়ার, তুমিও চান্স পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি 7 প্লট। আমরা 7 প্লটে যেটা জানবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায় কিছু ভাস্কর্য আছে, এবং বিগত বছরের ভাস্কর্য সম্পর্কে প্রশ্ন করা হয়। তো আমরা সেই ভাস্কর্যগুলো একটা গল্পের মাধ্যমে মনে রাখবো। তা আমরা দেখি কিভাবে মনে রাখতে পারি। আমরা এখানে লিখি যে ভাস্কর্য, হেডলাইনটা করে ফেলবো। 7 নম্বর প্লটে কি শিখবো আমরা? আমার লেখা একটু খারাপ, তো লেখাটা একটু খারাপ, একটু বুঝে নিও, আমার মুখের আওয়াজ শুনে বুঝে নিও। হ্যাঁ, তো বাংলা লেখাটা খারাপ, ইংলিশ লিখলে আবার মোটামুটি ভালো হয়। তো 7 প্লট ভাস্কর্য। তো ভাস্কর্য মনে রাখার জন্য একটা গল্প তোমার জেনে রাখতে হবে। গল্পটা হলো যে বেগম রোকেয়া এবং তার স্বামী বিবেকানন্দ অপরাজেয় বাংলার পাশে বসে বসে স্বাধীনতা সংগ্রামের গল্প করতে করতে সুপার্জিত এটা উঠে ফেলো, খাতায় উঠে ফেলো। সুপার্জিত স্বাধীনতা নামে একটি ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সেই ভাস্কর্য সেখানে তারা একটি দোয়েল এবং একজন মা ও শিশুর ছবি অঙ্কন করে। তা দেখে তাদের ছেলে রাজু অনেক খুশি হয়। এই গল্পটা লিখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভাস্কর্য আছে তার সব নাম মুখস্থ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, গল্পটাকে লিখো। তো তাদের ছেলে রাজু অনেক খুশি হয়। আচ্ছা, আমরা গল্পটা কি শিখতেছি?
বেগম রোকেয়া, বেগম রোকেয়া এবং তার স্বামী বিবেকানন্দ। অনেকে বলতে পারে ভাই বেগম রোকেয়ার স্বামী তো বিবেকানন্দ না, বেগম রোকেয়ার স্বামী তো সাখাওয়াত হোসেন। তবে আমরা গল্প তৈরি করার জন্য ধরে নিলাম যে সাখাওয়াত হোসেন না, আমরা ধরে নিলাম বিবেকানন্দ। হ্যাঁ, গল্পের প্লট অনুযায়ী। আচ্ছা, তো বেগম রোকেয়া তার স্বামী বিবেকানন্দ তারা যেটা করছে, তারা হচ্ছে অপরাজেয় বাংলার পাশে বসে বসে স্বাধীনতা সংগ্রামের, আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামের কথা, স্বাধীনতার কথা, এগুলো গল্প করতে করতে ভাবলো যে স্বোপার্জিত স্বাধীনতা নামে একটি ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিল। তো তারা ভাস্কর্য তৈরি করার পর সেখানে তারা একটা দোয়েল এবং একজন মা ও শিশুর ছবি আঁকে এবং ওই ছবি দেখে তাদের ছেলে রাজু অনেক বেশি খুশি হয়। এখানে আমি যতগুলো শব্দের নিচে আন্ডারলাইন করলাম, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা ভাস্কর্যের নাম। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য রোকেয়া ভাস্কর্য, রোকেয়া ভাস্কর্য রোকেয়া হলের মধ্যে আছে। আরেকটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো বিবেকানন্দ নাম শোনার পরে তোমার কি মনে হয়েছে, মুসলিম নাকি হিন্দু? ওনার নামটা হিন্দু, তাহলে যেহেতু ওনার নাম হিন্দু, তাহলে ওনার ভাস্কর্য কোথায় থাকবে? হিন্দুদের হলে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দুদের জন্য হল কোনটা? জগন্নাথ। হিন্দুদের জন্য হল কোনটা? জগন্নাথ। তাহলে ওনার ভাস্কর্য হচ্ছে কোথায়? জগন্নাথ হলে, জগন্নাথ হলে। এরপরে আসো অপরাজয় বাংলা। অপরাজয় বাংলা হচ্ছে কলা ভবনের সামনে বা আর্টস ফ্যাকাল্টির সামনে, ঠিক আছে। তারপরে স্বাধীনতা সংগ্রাম, তো সংগ্রামী যত বিষয় আছে এগুলো সব হচ্ছে তোমার টিএসসিতে। তো স্বাধীনতা সংগ্রামটা হচ্ছে তোমার ফুলার রোডে, আর স্বোপার্জিত স্বাধীনতা এটা টিএসসিতে। এরপরে মা ও শিশু মুজিব হলে, দোয়েল, দোয়েল হচ্ছে দোয়েল মানে দোয়েল চত্বর কার্জনের পাশে, এবং হচ্ছে রাজু ভাস্কর্য, এটা তোমরা সবাই জানো। রাজু ভাস্কর্যের মধ্যে যত আন্দোলন, দেশে কিছু একটা হয়েছে, সবাই প্ল্যাকার্ড নিয়ে কোথায় দাঁড়াই গেছে? রাজু ভাস্কর্যে দাঁড়াই গেছে। তো অন্তত তুমি ঢাবির স্টুডেন্ট হও না হও, রাজু ভাস্কর্যের নাম কিন্তু তোমার লাইফে শোনার কথা। তো যাই হোক, আমরা গল্পটা দেখি, আমরা সবগুলো একটু প্রশ্নগুলো দেখে নিব। যে বেগম রোকেয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য, স্বামী বিবেকানন্দ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য, অপরাজয় বাংলা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য, তারপর স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা, মা ও শিশু, দোয়েল চত্বর এবং হচ্ছে রাজু ভাস্কর্য, এই সবগুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা ভাস্কর্য। এখন আমরা জানবো যে এই ভাস্কর্যগুলোর প্লেসমেন্টটা কোথায়। তাহলে এই গল্পের মাধ্যমে কিন্তু তুমি ইজিলি জেনে নিতে পারবা বেগম রোকেয়া তার স্বামী অপরাজয় বাংলার পাশে বসে বসে স্বাধীনতা সংগ্রামের গল্প করতে করতে তারা সিদ্ধান্ত নিল স্বোপার্জিত স্বাধীনতা নামে একটা ভাস্কর্য তৈরি করবে। তারা ভাস্কর্য তৈরি করলো, তৈরি করার পরে ওই ভাস্কর্যের মধ্যে একটা দোয়েল পাখি এবং একজন মা ও শিশুর ছবি অঙ্কন করে দিল। এইটা দেখে তাদের ছোট বাচ্চা রাজু অনেক খুশি হইল। তো এই গল্পটা তোমার মনে আছে, মানে সবগুলো ভাস্কর্যের নাম তোমার মনে আছে। এবার আমি তোমাদের একটা প্রশ্ন দেই, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কি না, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। বলো, নিচের কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য নয়? নিচের কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য নয়? অপশন নাম্বার ক স্বাধীনতা সংগ্রাম, জাস্ট তুমি গল্পটার কথা মনে করবা তাইলেই হবে। অপশন নাম্বার খ রাজু। অপশন নাম্বার গ, অপশন নাম্বার গ হইল অপশন নাম্বার রাজু গেল। অপশন নাম্বার হচ্ছে তোমার স্বোপার্জিত স্বাধীনতা। অপশন নাম্বার ঘ অনময় ভাস্কর্য। বলো এইখানের মধ্যে কোন ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় নয়? স্বাধীনতা সংগ্রাম, রাজু ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতা নাকি অনময় ভাস্কর্য? কোনটা নাই? কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় নাই? তার মানে তিনটা আছে, একটা নাই, সেটা তোমার এখন আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের ক্যাটাগরি থেকে এইভাবে প্রশ্ন করা হয়। তাহলে দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। করো করো করো, অ্যান্সার করো। সুরাইয়া খাতুন বলতেছো ঘ, তারপর হচ্ছে গুড, দেখতে পাচ্ছি হ্যাঁ বিথি ইসলাম ঘ, এবং হোসনা মাশাআল্লাহ ঘ, দীপা ঘ, রিয়াজউদ্দিন আউলিয়া ঘ। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক। তাহলে ওই গল্পটা মনে রাখতে পারলেই হচ্ছে এনাফ। আচ্ছা, তো আমি তোমাদেরকে ভাস্কর্যগুলার কোন কোন জায়গায় আছে এবং হচ্ছে তোমার এগুলো হচ্ছে কারা এগুলো প্রতিষ্ঠা করছে বা কারা এগুলার ডিজাইনার ছিল তার একটা ভিডিও আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। ওইটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও না দেখলেও আমি তোমাদেরকে ওই যে পিডিএফ আছে না, একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তোমরা নামগুলো একটু জেনে নিবা। আমরা এবার চলে যাবো 8 নম্বর প্লটে। ওকে, তো বলতে পারো ভাইয়া অনেকক্ষণ হয়ে গেছে, একটু বোরিং লাগতেছে। দেখো পড়াশোনাটাই বোরিং, পড়াশোনাটা আনন্দের কিছু না। এই বোরিং লাগবে ভাল লাগবে না, তার মধ্যে যারা লেগে থাকবে তারাই চান্স পায়, কথা বুঝছো? এইটাই ডিফারেন্স। তো সুতরাং খারাপ লাগলেও একটু কন্টিনিউ করতে হবে। আচ্ছা,
তো আমরা একটু আগে জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি, এই কথাটা বারবার আমি কেন আনতেছি, কারণ হলো এগুলা ইন্টারেস্টিং তথ্য এবং এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। প্রথম ভিসির নামটা তোমরা কিন্তু জানো, পিজে হার্টস। আমি যেটা বলছিলাম যে ক্লাসে এমনভাবে ক্লাস নিতে হবে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, এমনভাবে ক্লাস করবে। প্রথম পিজে হার্টস, ওকে। তো যদি প্রশ্নটা হয় প্রথম মুসলিম ভিসি, তাহলে কি আসবে? প্রথম মুসলিম ভিসি, তখন কি আসবে? নামটা কার আসবে? এফ আর রহমান, এফ আর রহমান। এখন এই ভিসিদের মধ্যে, হ্যাঁ, ভিসিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ভিসি ছিল। প্রশ্ন আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এখন পর্যন্ত 30 জন ভিসি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভিসি কে ছিল? সবচেয়ে বেশি সময় ধরে ভিসি, এই সবচেয়ে বেশি সময় ধরে ভিসি কে ছিল? তো ভিসি ছিল অবশ্যই বাংলাদেশি না, তিনি প্রায় 8 বছর ধরে ভিসি ছিল। তো কে সেই ব্যক্তি? সে বাংলাদেশি ছিল না, সে ছিল তোমার জর্জ হেরি ল্যাংলি, জর্জ হেরি ল্যাংলি। তো এই যে জর্জ হেরি ল্যাংলি, এই লোকটা প্রায় 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল। তো তিনি সবচেয়ে সময় বেশি ধরে, এবং তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ভিসি, হ্যাঁ, সেকেন্ড ভিসি ছিল তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি। এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি সময়, প্রায় 8 বছর ধরে, তিনি প্রায় 1926 থেকে, আমি সালটা দেখো, 1926 থেকে 1934 সাল পর্যন্ত প্রায় 8 বছর তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল। আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, হ্যাঁ, তোমরা এই যে অনেকে সাধারণ প্রস্তুতি নিচ্ছ, তোমরা যেটা করো খালি সাল মুখস্থ করো, হ্যাঁ, 1921 সালে কি হয়েছে, 1920 সালে কি হয়েছে, 35 সালে কি, 37 সালে কি। ভাই, আল্লাহর ওয়াস্তে এই সাল শেখা বন্ধ করে দাও, সাল শেখা বন্ধ করে দাও। বিগত বছরের সাল থেকে প্রশ্ন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবাই না। অন্য বিশ্ববিদ্যালয় যদি আসেও, একটা হয়তো আসছে বা দুইটা হয়তো আসছে। ভাই, এই একটার জন্য তুমি যে পরিমাণে এফোর্ট ঢালতেছো, এই পরিমাণ এফোর্ট যদি তুমি অন্য সাবজেক্টে বা অন্য কোনো টপিকে দাও, ওই টপিকে তুমি হাফেজ হয়ে যাবা কনফার্ম। তাই যেটা করবা যে সাল মুখস্থ করা বাদ দাও, সাল এগুলো যদি মনে থাকলো, নাহলে নাই, তথ্য মুখস্থ করো। প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সময় ধরে ভিসি কে ছিল, নামটা মুখস্থ করতে হবে, এইটা ইম্পর্টেন্ট, সাল দরকার নাই। জর্জ হেরি ল্যাংলি। আচ্ছা, এরপর প্রশ্ন আসতে পারে যে ছাত্র থেকে ভিসি কে হয়েছে? আমি একটু আগে বলছিলাম ছাত্র থেকে ভিসি কে হয়েছে, মনে আছে না? ছাত্র থেকে ভিসি হয়েছিল মোয়াজ্জেম হোসেন। তো মোয়াজ্জেম হোসেনের নাম এখানে লেখার পিছনে কারণ আছে, কারণ এই যে মোয়াজ্জেম হোসেন, যখন ভাষা আন্দোলন হয়, এই মোয়াজ্জেম হোসেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল ভাষা আন্দোলনের সময়। তাই প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিল? অ্যান্সার কি হবে? মোয়াজ্জেম হোসেন। বলতে পারো ভাইয়া ভাষা আন্দোলনের সময় ভিসি ছিল মোয়াজ্জেম হোসেন, বুঝলাম, তাহলে যে মুক্তিযুদ্ধ হইলো, ওই মুক্তিযুদ্ধের সময় ভিসি কে ছিল? তাহলে মুক্তিযুদ্ধের সময় ভিসি কে ছিল জেনে নাও। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল হচ্ছে তোমার বিচারপতি আবু সাইদ। ওকে, তো ভাষা আন্দোলনের সময় ভিসি ছিল হচ্ছে তোমার মোয়াজ্জেম হোসেন, আর মুক্তিযুদ্ধের সময় ভিসি কে ছিল? বিচারপতি আবু সাইদ। তো বিচারপতি আবু সাইদ, তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ভিসি ছিল, ব্যাপারটা এরকম না। এই বিচারপতি আবু সাইদ, এই লোকটা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রথম রাষ্ট্রপতি, লিখে নাও। তিনি বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি। তার মানে অনেক ইনফরমেটিভ তথ্যটা জেনে রাখতে হবে, রাষ্ট্রপতি ছিল। তো প্রশ্ন আসতে পারে বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি কে? নামটা চলে আসবে বিচারপতি আবু সাইদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ চলাকালীন ভিসি কে ছিল? অ্যান্সার চলে আসবে বিচারপতি আবু সাইদ। ভাষা আন্দোলনের সময় ভিসি কে ছিল? অ্যান্সার চলে আসবে মোয়াজ্জেম হোসেন। সবচেয়ে বেশি সময় ধরে ভিসি কে ছিল? জর্জ হেরি ল্যাংলি। প্রশ্ন আসতে পারে প্রথম মুসলিম ভিসি কে ছিল? এফ আর রহমান। এবং প্রথম ভিসি ছিল পিজে হার্টস। আশা করি এগুলো মনে থাকবে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী, আর বেশি নাই, আর হালকা, আর 10 মিনিট। অনেক কষ্ট দিছি তোমাদের, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, আর 10টা মিনিট কন্টিনিউ করো, বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের A to Z তথ্য কাভার। যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে নোট করে নাও। ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসটাকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। তোমরা যারা পরবর্তীতে করতে চাও, তোমরা ইউটিউব দেখে ক্লাস করে নিতে পারবা। জাস্ট কনসিস্টেন্সি হইতে হবে। একটা কথা মনে রাখবা যে কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান এনিথিং। যে সব কিছু থেকে কনসিস্টেন্সি সবচেয়ে পাওয়ারফুল। তাই তুমি যদি ধারাবাহিকতা মেনটেন করতে পারো, তুমি কি দুর্বল স্টুডেন্ট, তুমি কি কিছুই জানো না, এগুলো ডাজন্ট ম্যাটার। জাস্ট হচ্ছে তোমার কনসিস্টেন্সি এবং পরিশ্রম তোমাকে সফলতার চূড়ায় পৌঁছাই দেবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের 9th প্লট। আমরা যেটা বলছিলাম যে
যে তিনটা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়, একটা প্রতিষ্ঠাকালীন, একটা শিক্ষক, আর একটা সমাধি। আমাদের প্রতিষ্ঠাকালীন তথ্য শেষ, আমাদের সমাধি তথ্য শেষ, এখন যেটা আছে সেটা হলো শিক্ষক। সেটা আমরা 9 পড়ে শিখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে পারো ভাই শিক্ষক তো হাজার হাজার, কয়জনের নাম মুখস্থ রাখবো? তোমাকে সবার নাম মুখস্থ রাখার দরকার নেই, তোমাকে মুখস্থ রাখতে হবে ওই ধরনের শিক্ষক যে শিক্ষকরা একটু বিখ্যাত, একটু ফেমাস, বিভিন্ন ক্ষেত্রে তাদের একটু বড় ধরনের কন্ট্রিবিউশন আছে, তাদের নাম মনে রাখবা। তো আমরা শিক্ষকের নাম মনে রাখতে গিয়ে এখানে 4টা ক্যাটাগরি নিয়ে আসবো। একটা হচ্ছে বাংলা, তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে তোমার বাংলার পরে হচ্ছে ইংরেজি। তো এখানে প্রশ্নটা আসবে, বলতে পারে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর প্রশ্ন কেমনে আসতে পারে? 3টা ক্যাটাগরিতে আসতে পারে। 1 নম্বর জিজ্ঞেস করবে নিচের কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো তোমার ওই শিক্ষকের নাম মনে থাকলে ইজিলি পারবা। আবার প্রশ্ন আসতে পারে নিচের কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, তো এটা তোমার যদি নাম মনে থাকে তাও অ্যান্সার করতে পারবা। আবার প্রশ্ন আসতে পারে যে যে একজন শিক্ষকের নাম বললো, যেমন হরপ্রসাদ শাস্ত্রী বা সত্যেন ঘোষ বা ডক্টর নীলিমা ইব্রাহিম, এই লোকগুলা কোন বিভাগের শিক্ষক ছিল, তো তখন তোমাকে বলতে হবে যে কোন ডিপার্টমেন্ট। তাই 3 ক্যাটাগরি আমরা সহজে মনে রাখার জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ শিখবো, বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, তারপরে এখানে আমি লিখবো হচ্ছে তোমার পদার্থবিদ। আমরা দেখি একটা করে বাংলাতে শিক্ষকের সংখ্যা ছিল একটু বেশি, মানে ফেমাসদের মধ্যে। যেমন বাংলা ডিপার্টমেন্টে কে কে ছিল? বাংলা ডিপার্টমেন্টে ছিল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, এছাড়াও ছিল হচ্ছে তোমার মোস্তফা কামাল, সত্যেন বোস, ডক্টর নীলিমা ইব্রাহিম, এছাড়াও ছিল ডক্টর নীলিমা ইব্রাহিম। তারপরে লেখা হচ্ছে তোমার আনোয়ার পাশা। তারা সবাই ছিল বাংলা বিভাগের শিক্ষক। আনোয়ার পাশা, খাতায় সুন্দর করে নোট করে ফেলো, আনোয়ার পাশা। তারপরে ছিল হচ্ছে তোমার আহমদ শরীফ, এবং ছিল হচ্ছে তোমার হুমায়ুন আজাদ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কিছু ফেমাস টিচার যাদের উপর প্রশ্ন আসে পরীক্ষায়, বিগত বছরে আসছে, সামনেও আসবে, ঠিক আছে? তো খেয়াল করো কারা কারা: হরপ্রসাদ শাস্ত্রী, মোস্তফা কামাল, সত্যেন বোস, ডক্টর নীলিমা ইব্রাহিম, আনোয়ার পাশা, আহমদ শরীফ এবং হুমায়ুন আজাদ। এই 7 জন তারা সবাই ছিল বাংলা বিভাগের শিক্ষক। তাহলে তুমি যখন বাংলাকে কেন্দ্র করে এই 7 জনের নাম শিখবা তখন দেখবা সহজে মনে থাকবে। আমি এইভাবে শিখে মনে রাখছি, তোমরা এইভাবে শিখবা। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী, মোস্তফা কামাল, সত্যেন বোস, ডক্টর নীলিমা ইব্রাহিম, আনোয়ার পাশা, আহমদ শরীফ, সবাই কোন ডিপার্টমেন্ট? বাংলা ডিপার্টমেন্ট। এরপর আসে ইংরেজিতে কে কে ছিল? ইংরেজিতে ছিল হচ্ছে তোমার এফ আর রহমান, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এফ আর রহমান। এই লোক হচ্ছে তোমার কি ছিল? এই লোক হচ্ছে ইংরেজি বিভাগের টিচার ছিল। এবং হচ্ছে তোমার এরপরে ছিল হচ্ছে তোমার আবু জাফর ওবায়দুল্লাহ। আচ্ছা, আর পদার্থ বিজ্ঞানের মধ্যে বা পদার্থবিদের মধ্যে হচ্ছে 2 জন টিচার ছিল বা পদার্থ বিজ্ঞানের শিক্ষক। একজনের নাম তোমরা অলরেডি জানো, কাজী মোতাহের হোসেন। তো কাজী মোতাহের হোসেনের লাইব্রেরি গ্রন্থ তোমরা তো লাইব্রেরি যে প্রবন্ধ ওটা তো পড়ে আসছো 9 10-এ। তো 9 10-এ ছিল, হ্যাঁ, পদার্থবিদ কাজী মোতাহের হোসেন। ওকে, গ্রেট। তো তিনি হচ্ছে পদার্থবিদ ছিলেন। এবং আরেকজন হচ্ছে, যেটা প্রশ্ন আসছে অনেকবার, এখন যে নামটা লিখতেছি তার এই নামের উপর 2বার প্রশ্ন আসছে। তো যারা যারা ক্লাস শেয়ার দিচ্ছ তোমাদেরকে তো আমি দেখাবো, ওই যে তোমার কি পিডিএফে তোমরা দেখবা বিগত বছরের যে প্রশ্ন আছে টোটাল 28টার মতো প্রশ্ন সেখানে উল্লেখ করা আছে, যেখানে 18 বছরে আসছে 16টা। তো তোমরা দেখবা যে ওইখানে এই সত্যেন বোস, যেটা আমি লিখতেছি এখন, সত্যেন ঘোষ, এই সত্যেন ঘোষের উপরে হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ বসুর উপর প্রশ্ন আসছে 2বার। তো খেয়াল করো, পদার্থবিদের মধ্যে আছে কাজী মোতাহের হোসেন এবং সত্যেন্দ্রনাথ বসু। আর সত্যেন বোস হচ্ছে বাংলায়। এখানে কিন্তু আবার কনফ্লিক্ট করে ফেলো না যে ভাইয়া এখানে তো বুঝতে পারলাম না। তো সত্যেন বোস বললে হচ্ছে তোমার বাংলা, আর সত্যেন্দ্রনাথ বসু বললে হচ্ছে তোমার কোনটা? তখন হচ্ছে তোমার পদার্থবিদ। এটা একটু মাথায় রেখে দিও, তাইলেই হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের লেখা শেষ। যাদের লেখা হয়ে গেছে একটু কমেন্টে ডান লিখে দাও। যাদের লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখে দাও। যাদের লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখে দাও। আচ্ছা, আনোয়ার পাশা, আনোয়ারের পরে হচ্ছে আনোয়ার পাশা। যাদের লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখে দাও। যাদের লেখা হয়ে গেছে কমেন্টে ডান লিখো। ওকে,
রাকিবুল ইসলাম ডান, তারপর দেখতে পাচ্ছি আমি রাকিবুল ইসলাম ডান, দেন রাকিবুল ইসলাম ডান, তারপর হচ্ছে কে আছে, হ্যাঁ তানিয়া ডান, আক্তার মাশাল্লাহ, আলো 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 অদ্ভুত ছায়া, বেলাল পাশা, আচ্ছা হ্যাঁ বেলাল আনোয়ার পাশা, ওকে মুন্নি খাতুন ডান। ওকে, তাইলে এবার এখানে আরেকটা বিভাগ আছে রসায়ন। তো রসায়নের সাথে তোমাদের খেয়াল করো, রসায়ন বলার পর একটু হাসি দিলাম এই কারণে, কারণ তোমরা তো সবাই জানো যে হুমায়ুন আহমেদের অনেকের বই পড়ছো। হুমায়ুন আহমেদের যে হিমু চরিত্রটা অনেক বেশি, কিনে গল্প আমি পড়ি নাই, অনেকের সম্পর্কে শুনছি, উপন্যাস অনেক বেশি ফেমাস। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিল এই হুমায়ুন আহমেদ, এটাকে জেনে রাখবা, হ্যাঁ হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। তো এখন তোমাদের মাঝে একটু পেচ তৈরি হইতে পারে, কারণ আমি একটু আগে আরেকজনের নাম লিখছিলাম, তিনি ছিল হচ্ছে হুমায়ুন আজাদ। যদি হুমায়ুন আজাদ বলে তাইলে হচ্ছে বাংলা, হুমায়ুন আজাদ বললে বাংলা, আর হুমায়ুন আহমেদ বললে রসায়ন। হ্যাঁ, হুমায়ুন আজাদ বললে কোন বিভাগ, বাংলা বিভাগ। যদি প্রশ্ন করা হয় হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিল, তাহলে বাংলা। আর যদি হুমায়ুন আহমেদ বলে তাইলে হচ্ছে রসায়ন। লাস্ট এবং আমরা আজকের ক্লাসের সর্বশেষ রাউন্ড, সর্বশেষ কিছু পয়েন্ট, এবং এই পয়েন্টগুলো তোমার জানতেই হবে লাস্ট রাউন্ডে। এবং দেখো 10th প্লট, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্টেন্ট ইনফো সেগুলো একটু আমরা জানবো এক এক করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড কয়েকটা তথ্য আছে, যেমন হচ্ছে কালো দিবস, তারপর হচ্ছে শোক দিবস, তারপর হচ্ছে স্লোগান। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস মানে কি? তো 2007 সালের দিকে যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেনাবাহিনীর একটা ঝামেলা হয়ে গেছে। মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড আছে, মানে যেখানে খেলার মাঠ, ওইখানে এক শিক্ষার্থীর সাথে হচ্ছে তোমার এক সেনাবাহিনীর ঝামেলা হয়। তখন এখন তো তোমরা দেখো যে সেনাবাহিনীরা কিভাবে মাইট দেয়। তো স্বাভাবিক ওই সময় হচ্ছে ঢাবির কয়েকজন শিক্ষার্থীকে পিটাইছে। তো ফলে ওইটার জের ধরে শিক্ষক ছাত্রের সাথে সেনাবাহিনীর একটা বিশাল বড় কনফ্লিক্ট হয়, এবং তার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষক, তাদের উপর হামলা চালায় সেনাবাহিনী এবং পুলিশ। তো ওই দিনটা ছিল হচ্ছে তোমার 23শে আগস্ট। তারা হচ্ছে এই 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত হামলা চালায়। তো এই 23 তারিখটাকে এই জন্য কালো দিবস বলা হয়। হ্যাঁ, 23শে আগস্ট। তো এখানে প্রশ্ন আসে, বিগত বছরে অলরেডি একবার আসছে, সামনে আসতে পারে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কত তারিখ? অ্যান্সার হবে 23শে আগস্ট। হ্যাঁ, 23শে আগস্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো আগস্ট। আর শোক দিবস কোনটা? শোক দিবস হচ্ছে 15ই অক্টোবর। বলতে পারো ভাইয়া কি এমন হয়েছে যে শোক দিবস পালন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় 1921 সাল থেকে, তখন থেকেই যে তিনটা হল ছিল, তার মধ্যে একটা জগন্নাথ হল। তো 1985 সালের দিকে এই জগন্নাথ হল হচ্ছে ভেঙে পড়ে যায়, একটা ভবন উপর থেকে ভেঙে পড়ে যায়। তো যেখানে প্রায় 39 জন শিক্ষার্থী মারা গেছে, প্রায় 39 জন শিক্ষার্থী মারা গেছে এবং আরো কর্মচারী মারা গেছে। ফলে ওই দিনটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো শোক দিবস হিসেবে পালন করে 15 অক্টোবর। তাই প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কত তারিখ? অ্যান্সার কি হবে? 15 অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে শিক্ষাই আলো। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে শিক্ষাই আলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান শিক্ষাই আলো। এর বাইরে আরো কিছু জানতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের মনিউমেন্ট, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। এটাকে জেনে রাখো, ইম্পর্টেন্ট তথ্য। ভাই আপনি তো সবই ইম্পর্টেন্ট বলেন। ভাই পুরো বইয়ের মধ্যে যেগুলো আসার সম্ভাবনা আছে সব নিয়ে আসছি। তো সবগুলো তো ইম্পর্টেন্ট বলবো, কারণ এগুলো ইম্পর্টেন্ট বলেই ক্লাসে লিখতেছি। কথা বুঝতে পারছো? তোমরা এতক্ষণ যারা ক্লাস করছো, এবং তোমরা যারা এখন, আমি তো বিগত বছরের প্রশ্নগুলো নোট করে খাতায় লিখছি, ফলে আমার আইডিয়া আছে। তোমরা যারা ক্লাস করছো এবং ক্লাস শেয়ার দিছো, জাস্ট হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে ভাইয়া ক্লাসটা শেয়ার দিছি, পিডিএফটা দেন। তা আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিব, তারপর তোমরা দেখে নিও, তোমরা নিজেরা দেখে নিবা যে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এবং আজকে ক্লাসের সাথে ওই প্রশ্ন উল্লেখিত করা প্রশ্নের পিডিএফের সাথে মিল আছে কিনা। তো তখন তোমরা আরো বেশি অনুধাবন করতে পারবা, আরো বেশি আত্মবিশ্বাস পাবা। আমরা বলতে পারবে ভাই যেটা লিখেন ওইটাই গুরুত্বপূর্ণ, যেটা লিখেন ওইটাই গুরুত্বপূর্ণ, কারণ কি? তো এটা কারণটা ভেঙে দিলাম। তো গ্রিক মনিউমেন্ট কোথায় টিএসসিতে অবস্থিত? আচ্ছা, এরপরে আসি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষক নিহত হয়। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল 19 জন শিক্ষক নিহত হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে 25শে মার্চ রাতে তো পুরো ঢাকা জুড়ে হামলা চালাইছে।
পাকিস্তান হানাদার বাহিনী, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদ দেয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে হামলা না চালাইলেও 2টা হলে তারা হামলা চালাইছে। 2টা হলের মধ্যে একটা হচ্ছে মুসলমানদের হল আর একটা হচ্ছে হিন্দুদের হল। তো হিন্দুদের হলটা তোমরা জানো একটাই হল আছে, জগন্নাথ হল। তো তারা 25 মার্চ রাতে জগন্নাথ হলে হামলা চালায় এবং মুসলমানদের যেটা হচ্ছে তোমার জহুরুল হক, হ্যাঁ জহুরুল হক হল, এরকম লিখে রাখো, জহু হল, শর্টকাটে জহু হল বা জহুরুল, আমি পুরোটাই লিখি পরে আবার কনফিউজ হয়ে যাবা, জহুরুল হক হল। তো এই 2 হলে তারা হচ্ছে হামলা চালায়, হ্যাঁ, একটা জগন্নাথ হলে একটা জহুরুল হক হলে। এখন প্রতিষ্ঠাকালীন কিন্তু জহুরুল হকের নাম কি ছিল না, এই জহুরুল হক ছিল না, নাম ছিল ইকবাল হল। তো ইকবাল হল থেকে পরবর্তীতে জহুরুল হক হল নাম করা হয়। আর লাস্ট 2টা তথ্য, আর মাত্র 2টা তথ্য দিয়ে হচ্ছে আজকের ক্লাস শেষ। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তীব্র গরমের মধ্যে তোমরা ক্লাসে এতক্ষণ যাবত ছিলা, তোমাদের প্রতি শুকরিয়া। আর মধ্যে 2টা তথ্য লিখে নাও, তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার অনেকগুলোই গেট আছে, তবে এটা সবচেয়ে বড় গেট, বিশাল উচ্চ করে মুক্তি ও গণতন্ত্র, যেখানে কাজী নজরুলের একটা কবিতা উল্লেখ করা আছে, হ্যাঁ। তো সেটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়ে অবস্থিত, হ্যাঁ। এটা কোথায় অবস্থিত? নীলক্ষেত মোড়ে অবস্থিত। এবং এটার স্থপতি হচ্ছে কে? রবিউল হুসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা, এটা কিন্তু এটা খুবই, এটা মানে ভাই এতবার গুরুত্বপূর্ণ কোন আবার গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। মুক্তি ও গণতন্ত্র তোরণ এটা জানতে হবে, কারণ এর আগেও প্রশ্ন আসছে এবং সামনেও ইনশাল্লাহ আসবে। মুক্তি ও গণতন্ত্র তোরণ নীলক্ষেত মোড়ে অবস্থিত, স্থপতি হচ্ছে রবিউল হুসাইন। আরেকটা হচ্ছে তোমরা অনেকেই জানো রোকেয়া হল, এবং রোকেয়া হল তো মোটামুটি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে থাকে, কিন্তু রোকেয়া হলের সামনে একটা ছবি তুলে নাই, এরকম খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমার নিজেরও আছে, প্রত্যেকটা শিক্ষার্থী মনে করো কারো জন্মদিন, কারো যে কোনো একটা উৎসব হয়েছে বা রাতে ঘুরতে বেরোয়েছে পোলাপান, ফার্স্ট ইয়ারে ওঠে সবাই, কারণ টিএসসিতে গেলে হচ্ছে পাশেই হচ্ছে রোকেয়া হল। তো রোকেয়া হলে সবাই মোটামুটি একটা ছবি তুলে, এইটা এই রোকেয়া হলের পাশে ছবি তুলেই মোটামুটি সিঙ্গেল পোলাপান যারা আছে তারা খুশি যে ভাই একটা মেয়ের পাশে ছবি তুলতে না পারলেও রোকেয়া হলের পাশে একটা ছবি আমি তুলতে পারছি, আমি অনেক গর্বিত, আমি ধন্যতা। আমিও তুলছি, মোটামুটি সব পোলাপানই ফার্স্ট ইয়ারে, সেকেন্ড থার্ড ইয়ারে ওঠে কেউ তোলো না, ফার্স্ট ইয়ারে মোটামুটি সবাই তোলে। তোমরা চান্স পেলে আমি মোটামুটি নিশ্চিত তোমাদের মধ্যেও সব পোলাপানি ছবি তুলবা। আচ্ছা, রোকেয়া হল, এটার নাম, রোকেয়া হলের আগের নাম কিন্তু রোকেয়া হল ছিল না, তার নাম ছিল মূলত চামেলি হাউস, হ্যাঁ, চামেলি হাউস। তো এখানে প্রশ্ন আসতে পারে রোকেয়া হলের পূর্ব নাম বা আগের নাম কি ছিল? অ্যান্সারটা হচ্ছে কি চামেলি হাউস। এবং আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে যেসব তথ্য দেওয়ার দরকার ছিল সেসব প্রত্যেকটা তথ্য আমরা দিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই এফোর্ট, চেষ্টাকে কবুল করুক, তোমাদের এই কষ্টকে কবুল করুক। জাস্ট আজকে ছিল আমাদের প্রথম ক্লাস, এভাবে করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে মোট 46টি ক্লাসের মাধ্যমে সাম্প্রতিক এবং মৌলিক A to Z কভার করা হবে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা সাধারণ জ্ঞানে অসাধারণ পরীক্ষা দিয়ে আসতে পারো। সাধারণ জ্ঞান নিয়ে যেন তোমাদের কোনো টেনশন না থাকে, তোমরা যেন নিশ্চিন্ত হয়ে যেন পরীক্ষা দিতে পারো, সেই লক্ষ্যে আমাদের এই মাস্টার কোর্স। আল্লাহ তাআলা আমাদের এফোর্টকে কবুল করুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো সময়, যে কোনো দ্বিধাদ্বন্দ্বে, যে কোনো সাবজেক্টে যদি কোনো প্রয়োজন হয় তোমরা আমাকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যে কোনো জায়গায় নক দিয়ে প্রশ্ন করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের এফোর্টকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আজকে শুক্রবার, আগামী রবিবার ঠিক 9টা 30 আমাদের দ্বিতীয় স্পেশাল ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা উপজাতি বা জাতিসংঘ গ্রুপে তো ক্লাস রুটিন দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো উপজাতি সম্পর্কে আমরা বিগত বছরের কোশ্চেন রিসার্চ করার আলোকে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে ওই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।